জানাচ্ছি, আমাদেরকে ওয়েলকাম। এবং আজকে আমাদেরকে যে অনার দিলেন আমাদের প্রফেসর মোতাহার হোসেন ভূঁইয়া, আমি তার জন্য অত্যন্ত গ্রেটফুল। রিয়েলি এটা একটা আনবিলিভেবল ইভেন্ট, সে আমাদেরকে দাঁড়িয়ে সম্মান দিলেন আর কি আপনারা। তো আমি আমাদের ইসিজি স্টাডি গ্রুপটা নিয়ে সংক্ষেপে 2 মিনিট লাগবে আর কি একটু কথা বলি। ইসিজি স্টাডি গ্রুপ এটা আসলে একটা স্টাডি গ্রুপই, এটার কিন্তু কোনো অফিস নাই। এটার কোনো অফিস নেই, কোনো কমিটি নাই, এটা এই ধরনের একটা স্টাডি গ্রুপ। এই স্টাডি গ্রুপটা আমাদের দেখছেন এখানে আমাদের স্বনামধন্য প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী, উনি বর্তমানে ডিরেক্টর এনআইসিবিডি। উনি ছিলেন কিন্তু এটার থিঙ্কার। এই যে প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী, উনি ছিলেন এটার থিঙ্কার। পরে আমি ওনার সঙ্গে জয়েন করি, এটা প্রায় 7-8 বছর হয়ে গেল, আমার এক্স্যাক্টলি সাল মনে নেই, কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল। উনি ছিলেন এই ইসিজি নিয়ে, উনি বেশ কয়েক জায়গায় কাজ করতেন, তার সঙ্গে পরে আমি জয়েন করি, করে আমরা এরকম একটা ইসিজি স্টাডি গ্রুপ তৈরি করি, যে গ্রুপের কোনো কমিটি নেই, কোনো সভাপতি নেই, এরকম কোনো কিছুই নেই। এটা হচ্ছে একটা স্টাডি গ্রুপ। এইটা হচ্ছে আমাদের দুইজন আমরা কোর্স ডিরেক্টর আছি, প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং আমি দুজন কোর্স ডিরেক্টর আছি, এবং আমাদের সঙ্গে দুজন ইন্টারন্যাশনাল কোর্স ডিরেক্টর আছেন। এই যে আমাদের ডক্টর রফিক আহমেদ, উনি একজন ভেরি রিনাউন্ড ইলেকট্রোফিজিওলজিস্ট, বাংলাদেশি সিটিজেন, উনি আমেরিকায় থাকেন। উনি আমাদেরকে সব দিক দিয়ে হেল্প করেন। এবং চৌধুরী হাফিজুল আহসান, উনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজের, এবং উনি লাস ভেগাসে থাকেন, কার্ডিওলজিস্ট। উনি অনলাইনে কিন্তু আমাদের সঙ্গে পার্টিসিপেট করেন, বাংলাদেশে আসেন। এই দুজন আছেন আমাদের ইন্টারন্যাশনাল কোর্স ডিরেক্টর, এবং আমাদের সব কিছুতে আমাদের সাথে সবসময় আছে আমাদের তুষার। তো এই আমরা মিলে হচ্ছে এই এই হলো কিন্তু মানে একটা কি বলতে পারে যে এইরকম একটা বায়বীয় সংগঠন বলতে পারেন, যার কোনো অফিস আদালত নাই। তো এইরকম একটা ইসিজি স্টাডি গ্রুপ। আমরা দুই ধরনের প্রোগ্রাম করি। এই যে আমাদের রফিক আহমেদ স্যার, একটা হচ্ছে ইসিজি ফিয়েস্টা, যেটা আজকে এখানে হচ্ছে। এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গায় করি, সিলেট, চিটাগাং, বিভিন্ন জায়গায় হয়েছে আর কি ইসিজি ফিয়েস্টা। এরকম আমরা মানে প্রোগ্রাম করি। এই যে এরকম আমাদের পার্টিসিপেন্ট থাকে ঢাকা মেডিকেল কলেজ ইসিজি ফিয়েস্টা। আর একটা আমাদের অনলাইনে প্রোগ্রাম হয়, ইসিজি বেসিক এবং বিয়ন্ড, মাসে 2 দিন হয়। আমাদের অনেকেই কিন্তু জয়েন করে, চাইলে আপনারাও কিন্তু জয়েন করতে পারেন। এই আমাদের বেক্সিমকোই কিন্তু এটা আমাদের স্পন্সর করে, ইসিজি বেসিক এবং বিয়ন্ড। রবিবারের দিন রাত 9:30টার দিকে হয়, 1-1.5 ঘন্টার প্রোগ্রাম। এখানে রফিক আহমেদ স্যার, তারপরে যে চৌধুরী হাফিজুল হাসান, এবং আমাদের বাইরের আরও অনেক ফ্যাকাল্টিস থাকে এই প্রোগ্রামে। তো এইটাতে আপনারা কিন্তু জয়েন করতে পারেন। এই আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই প্রোগ্রামটার প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার হয়, এবং সেটার মানে হোয়াটসঅ্যাপে আমরা দিই হওয়ার আগ দিয়ে। আর আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে কিন্তু ইসিজি শিখানো না, ইসিজিটা শিখতে যে আপনার ইন্টারেস্টেড সেই ব্যাপারে ইন্সপায়ার করাটাই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য। আর হচ্ছে যে শুধু আমরা যে এই ধরনের ইসিজি নিয়ে কাজ করি তারা, আমরা পেডিয়াট্রিক ইসিজি নিয়েও কাজ করি। আমাদের পেডিয়াট্রিক ইসিতে আমাদের যারা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আছে তারাও বিভিন্ন সময় পার্টিসিপেট করে, এরকমই আমাদের সংগঠন। আর হচ্ছে যে এই দুজন হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি। তো আমাদের ইসিজিটা আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। এই তিনজনকে দেখতে পাচ্ছেন, আমাদের ওয়াদুদ ভাই আজকে আছেন, মানে ইসিজি নিয়ে গল্প করা। তো এই তিনজনই হচ্ছে, কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, যে যারা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন তাদেরকে উদ্বুদ্ধ করা, যে চাইলে আপনারা এই তিনজনের মতো হতে পারেন। এই তিনজন কিন্তু অত্যন্ত নাম করা তাদের ফিল্ডে, এবং তারা ইসিজিতে এদের মতো হতে পারেন। চাইলে আমাদের প্রোগ্রামে আপনারা দু একদিন জয়েন করতে পারেন। সাংঘাতিক মানে আনবিলিভেবল আমাদের ওয়াদুদ ভাই, হাফিজুল হাসান এবং রফিক স্যার, তাদের ইসিজি নলেজ দেখে। শুধু তাই না, আমার একজন মেন্টর আছে, মেন্টর না, যাকে আমি ফলো করার চেষ্টা করি, এই হচ্ছে একজন, আপনারা চাইলে তার মতো হতে পারেন। ইনি হচ্ছেন ডক্টর সামুয়েল আসির ভাতাম। উনি কিন্তু আমাদের মেয়ো ক্লিনিকে আছেন, ইন্ডিয়ান সিটিজেন, আনবিলিভেবল। আপনারা চাইলে ভিডিওতে ওনার মানে ইউটিউবে ওনার লেকচার শুনতে পারেন, ইসিজি বোঝা যায় ইনাদের লেকচার, ইনাদের লেকচার। তো আপনাদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চাইলে এদের মতো হতে পারেন। আমাদের দিন শেষ, আপনাদের দিন শুরু। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। আমরা এখন অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে যাই। আহ, আমাদের আজকের সেশনের প্রথম বক্তা হচ্ছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার, অ্যান্ড হি ইজ গোয়িং টু ডেলিভার হিজ লেকচার অন ফান টু লার্ন বেসিক ইসিজি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওরা খুব ইংলিশে কথা বলছে, আমি কিন্তু বাংলায় বলবো, আমি ইংলিশ পারিটাই না। এক মিনিট।
Oh, তাহলে ফরেন স্টুডেন্ট জন্য I have to speak in English mostly. Well, let's find out. কিন্তু আমার আপত্তি আছে। আমি তো জানি যারা বাইরের এরা আসে ওরা চমৎকার বাংলা শিখে নেয় এবং অনেকে বাঙালি বধূকেও খুঁজে নেয়। অলরাইট, লেটস সি। একটা ফান্ডামেন্টালস কেন? যে আতার ভাই বলছিলেন আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে আগ্রহ জন্মানো। আমি যখন 58 এ পড়ি, ইসিজি পড়তে গেলাম, তো আমাদের এডিটর সাহেব কিছু পড়ালেন, আমি কিছু বুঝি না। খুব বিরক্ত লাগলো। আমি নিজে পড়া শুরু করলাম, নিজে বোঝা শুরু করলাম, নিজে নোট লেখা শুরু করলাম। আমি সেলফ টট পারসন ইসিজির ব্যাপারে। এবং তখন মনে হলো যে আসলে এত ইন্টারেস্টিং একটা জিনিস, এত গল্প বলতে পারে যে জিনিসটা, আমি সেই গল্পটা এক্সট্রাক্ট করতে না পারলে হয় না তো। রসের কথা কও তাহারে যে আছে রসিকজন। আর রসিকজন তো বলতে হবে, একদিনে হয় না। সেটার জন্যেই আমাদের এই উদ্যোগ। এই যাচ্ছে না কেন? কোথায়? এটা কেউ আসবে এখানে? হ্যাঁ, এটা দেখো, খেয়াল করো, হার্ট কিন্তু একটা ইলেকট্রিক্যাল অর্গান। সেই ইলেকট্রিক্যাল স্টিমুলাস তৈরি করছেন, দেন দ্যাটস ফলোড বাই দ্য মেকানিক্যাল অ্যাক্টিভিটি। So this is very important we understand what the electrical activity that drives the heart. And ECG is nothing. It's the graphical representation of the summated electrical activity of the heart. Total electrical activity কি হচ্ছে সেটা নিয়ে কথা। একটু হিস্ট্রির দিকে যাই। The first human ECG 18 ওয়াল্লাহ সাহেব করেছিলেন। আইনটোভেন, উনি একটা অসাধারণ মানুষ, আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারতেন। উনি প্রথম 4টা ডিফ্লেকশন একটা রিফাইন্ড ইলেকট্রোমিটার দিয়ে উনি তৈরি করেন। প্রথম দিকে ওটার নাম দিলেন ABCD। পরে দেখলেন আরে এই ফিজিক্স কেমিস্ট্রিতে ওরা ABCD অনেক কিছু তারা দখল করে নিছে। বেচারা মনের দুঃখে গেলেন PQRST। আরেকটা গল্প আছে, বলে উনি ইসিতে প্রথম দেখলেন দ্য ফার্স্ট ওয়েভ ইজ এ ভেরি স্মল ওয়েভ, ভেরি পিটাইট। পিটাইট ফ্যান্সি হলো স্মল। গল্প হলো এটা, ওই যে পি দিয়ে শুরু করলে তারপরে QRSTU, খেয়াল করে দেখো সিরিয়ালি ওইভাবে এসছে। এই ভদ্রলোককে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1903। ডাচ ডক্টর, ফিজিওলজিস্ট, দেখো ক্লিনিশিয়ান না কিন্তু ফিজিওলজিস্ট। উনি 1924-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন। দেখো ওই পাশে দেখো যে ইসিজি, এটা কি বিশাল মেশিন। তারপরে যে একটা ওয়াটার বাকেটের মধ্যে পা ডুবাই রাখতে হচ্ছে আর্থিং এর জন্য। আর এখনকার মেশিন দেখো, মেশিন হলো উপরে এটা, তার নিচে দেখো তার ইপিএস টিপিএস এগুলো আছে, অনেক কিছু রাখা যায়, ছোট্ট একটা মেশিন। এখন তো ছোট পাওয়া যায়, কার্ডিও কোম্পানির আছে, যারা তুমি একটা ঘড়ি পরে থাকলে সেটা থেকে মেশিনে কিন্তু তোমার ইসিজি তোমার এটা করতে পারে, ট্রান্সমিট করতে পারে। কেন ইসিজি পড়বো? ছন্দ বিচ্যুতি, অ্যারিথমিয়াস, এটা কিন্তু ইসিজি একটা বিরাট ইম্পর্টেন্ট রোল ওখানে। মার্কেটিয়াল ইস্কিমিয়া অ্যান্ড ইনফার্কশন, ডেফিনেটলি প্রত্যেকের যার বাবা মার এই ইস্কিমিক হার্ট ডিজিজের সাফার করে অভিজ্ঞতা হয়েছে, সে জানে ইসিজির রোল কি। পেরিকার্ডাইটিস, চেম্বার হাইপারট্রফি, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, ড্রাগ টক্সিসিটি, all this can be, we can get the diagnosis or the inference or the suggestion that this is happening from ECG, electrocardiogram. So এটা একটা নন ইনভেসিভ টেকনিক, এটা একটা বড় সুবিধা। ইনএক্সপেন্সিভ, সিম্পল, রিপ্রোডিউসিবল। বাট রিমেম্বার, ইসিজি ইজ অনলি, ডায়াগনোসিসগুলো ভ্যালিড যদি আমি ঠিক মতো করি। আমি যদি ইলেকট্রোডগুলো জায়গা মতো না লাগাই তাহলে কিন্তু ডায়াগনোসিস উল্টে পাল্টে যাবে।
যদি লিড ওয়্যারগুলা অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোডে না লাগানো হয়, তারগুলো আছে আমি V1 একটা V6 এ লাগালাম, V6 এটা V1 এ লাগালাম, সব কিন্তু পাশা উল্টে যাবে। দ্যাট উইল ক্রিয়েট এ chaos এবং রেকর্ডিংটা গুড টেকনিক্যাল কোয়ালিটি না হয়। দেখা গেল ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সের জন্য পুরো বেসলাইনটা I cannot find out the P waves among the electrical storm that's going on the baseline. তাহলে তো হলো না। এইগুলো জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এই যে ইউজুয়ালি কিরকম করে এই যে ইসিজি লিডগুলো লাগানো হয়, আমি যখন একটা ইসিজি করতে যাব, আমরা সাধারণত করি না, টেকনিশিয়ানরা করে, কিন্তু আমার জানা থাকা উচিত কিভাবে করছি। We should check the cables are connected, the surface is clean and dry, electrode is in good contact, and enter the patient data. এই পেশেন্ট ডাটাটা, ওই নামটা বেশিরভাগই আমরা মেশিনে ঢুকাই না, আমরা করি কি ইসিটা বের করে হাতে লিখি। আল্লাহর ওয়াস্তে এটা করবা, খুব জরুরি, কারণ উল্টে যায়। ঘটনা এরকম ঘটেছে, একজনেরটা আরেকজনের কাছে ইসিজি চলে গেছে, চলে গিয়ে ট্রিটমেন্ট পর্যন্ত হয়ে গেছে ভুল ট্রিটমেন্ট, খেয়াল করা হয়নি, কারণ নাম ভুল করেছে। এটা যে কোনো হসপিটালে বিশেষ করে এটা সিরিয়াস প্রবলেম। দেখো লিডটা হয় 12টা লিড, 10টা ইলেকট্রোড থাকে, 6টা তোমার চেস্টের মধ্যে প্রিকর্ডিয়াল লিড বলি, 4টা থেকে লিম্বে। কোথায় লাগানো হয়? আমরা তো দেখি 2 হাতে লাগাচ্ছে, 2 পায়ে লাগাচ্ছে। এখন যদি আমার একটা এই ধরো অ্যাক্সিডেন্ট, এই জুলাই ইয়েতে আন্দোলনে তো অনেকে হাত পা কাটা গেছে, গেছে না? বলা হচ্ছে তোমার এই লিডটা, হাতের লিডটা যদি আমি এখানেও লাগাই শোল্ডারের মধ্যে, তাহলে হবে। তার মানে আমার 2 স্টাম্পে, পায়ের স্টাম্পে, হাতের স্টাম্পে, if you place the electrode in there, it will be a satisfactory ECG. এই যে এখানে পজিশনগুলো দেখানো হয়েছে কোথায় আমরা লাগাই, এটা কেন জরুরি? I can tell you. আমাদের সিস্টেম অফ টিচিং, particularly of the nurses, are so poor. 90% of the nurses do not know where to put the electrode properly. And it's imperative the doctors know that the leads are not placed properly. They can correct the sisters, the nurses. না হলে কিন্তু এটা ভুল হবে। আমি বিশেষ করে আমার কার্ডিওলজি এবং মেডিসিনে যারা আছেন, আমার কলিগদের, তাদের কিন্তু বলবো যে আপনারা এটা একটু জুনিয়র ডাক্তারদের খেয়াল করাবেন। তারা যেন শেখে, তাহলে তারা সিস্টারদের শেখাতে পারবে। আমি দেখাবো কতগুলো চেহারা কি হয়। এমনিতে খেয়াল করি আরভি, এলভি কিভাবে আছে। এই যে আমার হাতটা তো এভাবে আছে, তাই না? 1/3 টু দ্য রাইট, 2/3 টু দ্য লেফট, একটু বাঁকা হয়ে আছে, ডায়াফ্রামের উপর রেস্ট করছে। এবং এখানে আরভি এবং এলভি কেমন করে আছে? আরভিতে একটা গোল মোটা সোটা, সেটা হলো আসল পাম্প। তারপর এলভিটা একটা ক্রিসেন্টিক না, আরভিটা এইভাবে লেপে করে আছে। তার মানে ইন্টারভেন্ট্রাল সেপ্টামটা কিন্তু অবলিকলি আছে। এবং আমার এই যে মিড লাইনের এই পাশে আরভির অস্তিত্ব বেশি, অ্যাট্রিয়ামটা তার উপরে, অ্যাট্রিয়ামটা ওখানেই বেশি। আর এই পাশে লেফট ভেন্ট্রিকল, দ্য গ্রেট পাম্প ইজ দেয়ার। এই জিনিসগুলো কেন বুঝতে হবে? যে V1, V2, they reflect better on the activity of the atrium and the right ventricle, and also the septum. খেয়াল করে দেখো, এই যে V1, V2, সেপ্টামকে দেখছে, আরভিকে দেখছে, অ্যাট্রিয়ামকে দেখছে। V3, V4, তার এপিক্যাল এরিয়াটা দেখছে, which is mainly formed by the LV. V5, V6, the lateral wallটা দেখছে। যদি আমি এখন এই অন্য লিডগুলা কথা চিন্তা করি, লুক এট দ্য পকেট। আমার এই পকেটের টপটা একটা লিড কি? একটা ইলেকট্রিক্যাল উইন্ডো থ্রু হুইচ আই এম লুকিং এট দ্য হার্ট। লিড 1 কি? এই পকেটের টপ যদি চিন্তা করি, আমি বাম দিকে এখান থেকে বসে দেখছি, ওগো হার্ট তুমি কি করছো। লিড 2 কি? পকেটে এই কোণা থেকে এই কোণা, এখান থেকে দেখছে হোয়ার দ্য কারেন্ট ইজ গোয়িং অন, ফ্রম হোয়ার ইট ইজ অরিজিনেটিং, হোয়ার ইট ইজ গোয়িং। লিড 3, এই পকেট থেকে থার্ড বোতামটা দেখো, খেয়াল করো, মিলে যাচ্ছে কিন্তু অ্যাঙ্গেলটা, এখান থেকে তাকাচ্ছে। এভিআর ফ্রম রাইট শোল্ডার ইটস লুকিং ইনটু দ্য হার্ট চেম্বার্স, লেফট শোল্ডার থেকে এভিএল তাকাচ্ছে, আর এভিএফ রাইট বর্ডার অফ দ্য পকেট। এটা ইম্পর্টেন্ট কেন? আমি যে লিডটা দেখছি আমাকে বুঝতে হবে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছি। যেমন এই যে জুয়েল বসে আছে, জুয়েল বলবে
আতার ভাই আমার ডান দিকে, ওয়াদুদ স্যার আমার বাম দিকে। কিন্তু এখানে যে মনসুর স্যার বসে আছেন, এই বলে রাখি, মনসুর স্যার কিন্তু আমার টিচার। উনি আমার অ্যানাটমির ফার্স্ট ডেমনস্ট্রেটর। তোমাদের মেডিসিনের প্রফেসর মনসুর স্যার। তারও বাচ্চাকাল, আমারও বাচ্চাকাল। তো মনসুর স্যার বলবেন, না না, ওয়াদুদ বসে আছে আমার ডান দিকে, আথার বসে আছে আমার বাম দিকে। বিকজ অফ অবজারভেশন পয়েন্ট তোমার কিন্তু ডিসিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই জিনিসটা একটু অন্য কথায় যাই। হাইজেনবার্গ অনিশ্চয়তা প্রিন্সিপাল কিন্তু এই কথাই বলছে যে ইউ চেঞ্জ দ্য রেজাল্ট বাই দ্য পয়েন্ট অফ অবজারভেশন। খেয়াল করে দেখো, কাজে কোনো জিনিস অ্যাবসলিউট না, কোনখান থেকে তুমি কথা কইছো সেটা ইম্পর্টেন্ট। এই যে দেখো, আমি যদি রাইট সাইডে লিড করতে চাই কিভাবে যাব? উল্টো দিকে যাব। আমি যদি পোস্টিয়ার লিড করতে চাই তাহলে কিভাবে দেখব? পিছনে, এবং একই পজিশনে দেখতে হবে। এখানে আমার V5 V6 যে পজিশনে আছে সে একই পজিশনে মিড এক্সিলারি লাইন, পোস্টো এক্সিলারি লাইন, প্যারাস্পাইনাল লাইন ওইভাবে দিতে হবে। এটা বোঝার ইম্পর্টেন্ট জিনিস হলো আমি কি দেখতে যাচ্ছি, কোথায় দেখতে যাচ্ছি, আমি কোনখান থেকে দেখছি, তার উপর অনেক কিছু তার চেহারা নির্ভর করে। এমনি ওয়েবগুলো যে আমরা বলছিলাম, আইনঠোভেন সাহেব যে নাম করে গেছিলেন PQRST, আমরা জানি যে কতগুলা ওয়েব আছে, কতগুলা সেগমেন্ট আছে, তাই না? কতগুলা ডিস্টেন্স আছে। Sorry. পি ওয়েবটা, প্রথম ওয়েবটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউএসটা ভেন্ট্রিকুলার মাসুলার ডিপোলারাইজেশন, এসটি সেগমেন্ট টি ওয়েব, এটা হলো রিকভারেশন টাইম, বিশ্রামের সময়, রিকভারির সময়। তারপরে একটুখানি নন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, তাতে যখন এই মেকানিক্যাল কাজগুলো চলে, হার্টগুলো ফিলিং হয়, তখন তারপরে আবার ফের পহলে সে আবার শুরু হলো কাজ। আমরা একটা স্ট্যান্ডার্ডাইজেশন দরকার, কারণ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কতটুকু কি করছে। বেসিক রুল হলো, ইফ দ্য কারেন্ট ইজ গোয়িং টুয়ার্ডস দ্য লিড ইট উইল প্রডিউস এ পজিটিভ ডিফ্লেকশন, ইফ ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য লিড ইট ইজ প্রডিউস এ নেগেটিভ ডিফ্লেকশন। তোমার যদি এটা অ্যাঙ্গেল হয়ে যায়, আমার এইদিকে বাম দিকে আসছে না, যাচ্ছে এইদিকে, তাহলে ওই যে ফিজিক্সের নিয়ম, তুমি ভেক্টর ভাগ করে নাও, একটা অংশ এদিকে যাবে, ওটা অ্যামপ্লিটিউড দেবে, আর ডিরেকশন অনুযায়ী পজিটিভ না নেগেটিভ হবে সেটা চিন্তা করতে হবে। কাজেই তখন তার অ্যাঙ্গেল অনুযায়ী তার উচ্চতাটা কমে যাবে। এইটার জন্য স্ট্যান্ডার্ডাইজেশনে কিছু নিয়ম আছে। সেটার জন্যে এই যে দেখো, 1 মিলিভোল্টে 10 মিলিমিটার তোমার হবে, এবং শুরুতে ইসিজির এইরকম একটা চিহ্ন থাকে, একটা বার থাকে। এই বারটা বোঝায় আমার স্ট্যান্ডার্ডাইজেশন কত সেট করেছি। এটা দেখা জরুরি। কেন? আমরা সেটা পরে দেখব। আর ওই যে এটা লেখা আছে 10 মিলিমিটার 1 মিলিভোল্ট। আচ্ছা, এমনিতে এই যে এই যেটা করা হয়, যদি আমরা 5 মিলিমিটার নেই, 0.5 মিলিভোল্ট হয়ে যাচ্ছে। আমি অ্যামপ্লিটিউডটা হিসাব করতে হয় যখন চেম্বার এনলার্জমেন্ট হিসেব করি। আর হরাইজন্টাল ইয়েতে হলো টাইমটা, কতটুকু টাইম যাচ্ছে। আমরা খেয়াল করে দেখো, লেফট এনলার্জমেন্টে একটা ওয়াইড বড় পি ওয়েভ পাই। কেন পাই? যে রাইট এটিএম এই পাশে, লেফট এটিএম এই পাশে, পিওএফ তোমার এসএনওর থেকে শুরু হলো কারেন্টটা, সে রাইট এটিএমকে চট করে ডিপোলাইজ করতে পারলো, লেফট এটিএমে লম্বা সময় লাগবে, তাহলে কি হবে? সময়টা একটু বাড়বে, ওই জন্য ব্রড হয়ে যায়। বাইফিট কেন হয়? আগে রাইট এটিএমটা ডিপোলাইজ চট করে হয়ে যাচ্ছে, লেফট এটিএমের হতে সময় লাগছে, ওটা একটু পরে শুরু হয়, মাঝখানে একটা খাঁজ চলে আসে, পিক শুরু হয় দুটো। এই হরাইজন্টালটা হলো টাইম, ডিউরেশন, ইন্টারভেল। আমরা ওইটা খেয়াল করবো এইভাবে যে 5টা বিগ বক্সে 25 মিলিমিটার আর 25 মিলিমিটার পার সেকেন্ডে স্পিডে যায়। আমাদের স্পিডগুলো ফিক্স করা আছে, কত দ্রুত আমি ইসিজিটা পেপারটা যাবে। এগুলো সব স্ট্যান্ডার্ডাইজেশন করা এটা আমরা দেখব পরে, যে আমরা যখন দেখি একটা ইসিজি সে প্রপারলি করেছে কিনা, এটা না বুঝলে পরে ইসিজি কোয়ালিটি যদি ঠিক না থাকে, আমার ইন্টারপ্রিটেশন ভুল হয়ে যেতে পারে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে একটা বিগ বক্স, এই বিগ বক্স মানে হলো এই যে একটা ছোট যে বক্স আছে, এটা হলো 200 মিলি সেকেন্ড, 0.2 সেকেন্ড বা 200 মিলি যাই বলো। একটা ছোট্ট ঘর, এই যে ছোট্ট যে বক্সটা আছে, সেই বক্সটার কতটুকু? 0.04 সেকেন্ড। এই টাইম ইন্টারভেলগুলো আমাদের যখন এরিথমিয়া বিবেচনা করি,
তখন কিন্তু আমাদের কাজে লাগে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, হার্টের নিয়ম হলো তার স্পেশাল কন্ডাকশন টিস্যু আছে। সেখানের মধ্যে স্পিডটা অনেক বেশি। আবার কোনো জায়গায় স্পেশাল কন্ডাকশন টিস্যুর মতো সেন্টার আছে যেখানে ইচ্ছে করে ডিলে করে দেয়। আমার ইয়েতে এসএ নোড থেকে কারেন্টটা তৈরি হলো। সে কিন্তু চট করে এফটিএ থেকে পার হয়ে এভি নোডে আসলো। এভি নোডে এসে কিন্তু একটু ডিলে করতে হবে। কেন ডিলে করতে হবে জানো? যাতে এট্রিয়াটা পাম্প করে ব্লাডটা ভেন্ট্রিকলকে ঠিকমতো দিতে পারে। ওটার জন্য কিন্তু ওই সময়টা লাগানো হচ্ছে। আল্লাহ তাআলা অদ্ভুত সিস্টেম করে দিয়েছেন। তারপরে সেটা এই যে লেফট বান্ডল হয়ে এই কমন যে বান্ডল ব্রাঞ্চ থেকে রাইট বান্ডল, লেফটে দুটো ভেসিকেল, লেফট অ্যান্টেরিয়র ভেসিকেল, পোস্টেরিয়র ভেসিকেল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব স্পিডে যায়। সাংঘাতিক স্পিডে গিয়ে চট করে পার্কিনজি ফাইবার হয়ে পুরো ভেন্ট্রিকুলার মাসলে চলে গেল। হার্টটা স্টিমুলেটেড হলো, ২ ভেন্ট্রিকেল একসাথে পাম্প করা শুরু করলো। এই স্পিডগুলা যদি কারেন্ট মাসলের মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে? একটু স্লো যাবে। যদি মাসলের মধ্যে দিয়ে যায় তাহলে স্লো গেলে কি হবে? আমার কিউআরএস কমপ্লেক্স গুলা একটু ওয়াইড হবে। এই যে লেফট বান্ডল, রাইট বান্ডল আমরা কিউআরএস কমপ্লেক্স ওয়াইড পাই কারণ এটা নরমাল পাথওয়ে দিয়ে যাচ্ছে না। অন্য পাথওয়ে দিয়ে যাওয়ায় একটু স্পিডটা স্লো হয়ে যাওয়ায় কমপ্লেক্স গুলো ওয়াইড হয়ে যাচ্ছে। এই যে কিউআরএস যে দেখাচ্ছে এবং সেটা হিসেব করি আমরা যে অ্যাট্রিয়াল ডিপোলাইজেশন হলো, পিয়ার ইন্টারভ্যালে গিয়ে ভেন্ট্রিকেলে পৌঁছালো, এভি নোডের ডিলেটা ওইখানেই। তারপরে কিউআরএস কমপ্লেক্সটা এটা ভেন্ট্রিকুলার মাসল ডিপোলাইজ হলো, তারপর হলো রিকভারি এবং সেটা ভেন্ট্রিকুলার মাসল আবার ডিপোলাইজ হচ্ছে। অ্যাট্রিয়াল ডিপোলাইজেশন আমরা দেখি না কারণ ডিপোলাইজেশন টাইমটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে পড়ে যায়। সেজন্য আমরা দেখতে পাই না। এই জায়গাগুলোই আবারও বলা হচ্ছে যে আমি কখন কোনটা পাচ্ছি। এসএ নোড থেকে কারেন্ট শুরু হলো, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে। তারপরে এভি নোডের ডিলে হচ্ছে, ভেন্ট্রিকলকে ফিল করার সুযোগ দিচ্ছে। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে। এই যে তোমার ডিপোলারাইজেশন অ্যাকচুয়াল টাইমটা কিন্তু কিউআরএস কমপ্লেক্সের টিপ পর্যন্ত। ওটা হয়ে গেল। যেই হয়ে গেল তখন জাস্ট রিকভারি। সে নিচে চলে আসলো তারপর আবার বেসলাইনে ফেরত আসলো। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে তারপরে। হওয়ার পরে এখন ভেন্ট্রিকুলার টাইম। ডিপোলারাইজেশন শেষ হয়ে যাওয়ার পর সরি রিপোলারাইজেশন টাইম। রিপোলারাইজেশন এই যে পি ওয়েভের এই যে সেগমেন্টটা। রিপোলারাইজেশন হলো এই সময় ইলেকট্রিক্যাল কোনো অ্যাক্টিভিটি থাকে না। ওই সময় হার্টটা রিকভারি হয় পুরোপুরি। আমরা যখন হার্টের কথা বলি, আমরা এই যে বিভিন্ন ওয়ালগুলো থেকে ইলেকট্রিক্যাল সারফেস যদি হিসাব করি, পিছনের ওয়ালটা কিন্তু আমরা নরমাল যে ফ্রন্ট থেকে যে আমরা দেখছি আমরা কিন্তু দেখতে পাই না। আমরা যদি ইনফিরিয়র ওয়াল দেখি তাহলে ইনফিরিয়র যে লিডগুলো আছে, লিড 2 এখানে, লিড 3 এখানে, এভিএফটা এখানে, মাঝখানে 2, 3, এভিএফ এই ৩ টা মিলে ইনফিরিয়র ওয়ালকে দেখছে। আমি যদি ভেন্ট্রিকুলার সেপ্টাম দেখতে চাই তাহলে V1, V2 আমাকে দেখতে হচ্ছে। যদি অ্যান্টেরোসেপ্টাল দেখতে চাই তাহলে V3, V1 থেকে V4 পর্যন্ত যাব। ল্যাটারাল ওয়াল যদি দেখতে চাই এই যে 5, 6, 1 এভিএল মেইনলি তারা কিন্তু ল্যাটারাল ওয়ালটা দেখছে। এই জিনিসটাই আবারও দেখাচ্ছি আমরা যে ল্যাটারাল ওয়াল 1 এভিএল 5, 6 আমি যদি ইনফিরিয়র ওয়াল দেখি 2, 3 এভিএফ আমি যদি সেপ্টাল ওয়াল দেখি V1, V2 অ্যান্টোসেপ্টাল দেখলে পরে V1, V থেকে V3, V4 পর্যন্ত। কেন? একটা ইস্কিমিয়া বা একটা ইনফাকশন একটা টেরিটোরিয়াল ডিজিজ। আমার লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং এ প্রবলেম হয়, দেন আই উইল হ্যাভ অ্যান্টেরিয়র প্রবলেম। তাহলে আমার অ্যান্টেরিয়র ওয়ালে চেঞ্জ আসবে। ইফ আই হ্যাভ প্রবলেম উইথ এ সার্কামফ্লেক্সের অবটুজ মার্জিনাল ব্রাঞ্চ বা ডায়াগোনালের একটা বড় ব্রাঞ্চ তাহলে ল্যাটারাল ওয়ালে আমি দেখতে পাবো। যদি রাইট কর্নারিতে হয় ইনফিরিয়র ওয়ালে যে সাপ্লাই দিচ্ছে মেইনলি তাহলে আমি 2, 3 এভিএফ এর প্রবলেমটা দেখতে পাবো। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আবার অন্য সময় যখন এক্সটেন্সিভ যখন ডিজিজ আমি অনেক বেশি লিডে চেঞ্জগুলো দেখতে পাবো। আমি যখন এটা এসিডি দেখতে যাব তখন আমি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ নেওয়া উচিত। এই অ্যাপ্রোচ না এতগুলো কথা লেখা আছে। If you start systematically, if you go through 1, 2, 3, 4, 20 ECG, you will get the hang of it. If you go through 50 ECG, you can teach others. If you go through 100 ECG, it will take you 5 seconds to see all these things. Yeah, basic জিনিস কি? Identification. Is it important?
একটু গল্প বলি, এই গল্প আমি সবখানে বলি। 90s এর কথা, ঢাকা মেডিকেল থেকে বেরিয়েছি। এখন আমার ব্যাচের আমি ফার্স্ট বয়, একটু ভাবসাব হইছি। মামার ওখানে গেছি। তো বাবা আমাকে দুটো ইসিজি দিয়ে বললেন, মাই আঙ্কেল, ম্যাটার্নাল আঙ্কেল, হি ইজ ডেড নাও। তো উনি আমাকে বললেন যে, "ভাগনা, তুমি ইসিজি ২ টা দেখো। দেখে বলো কি অবস্থা।" আমি দেখি একটার মধ্যে অনেক চেঞ্জ, ইসকেমিক চেঞ্জ। একটু ইনফেকশন আছে, আরেকটা নরমাল। আমি বললাম, "মামা, আপনার তো এক্ষুনি কার্ডিওলজিস্টের কাছে যাওয়া দরকার।" My maternal uncle gave a very beautiful smile. Bhagna, look at the names. One was my maternal grandfather, আমার নানার. Another one was his. Normal was his. A maternal uncle, he was more than 80 at that time. তার ওটার মধ্যে প্রবলেম আছে। That was a lesson I have never forgot. In 90s, জাস্ট যখন পরীক্ষা দিয়ে আসছি, পাশ করছি, ইন্টার্ন, যে always look at the identification. It's so important. Second, standardization, the calibration, the speed. Why it is important? Because you are taking decision whether the chamber is enlarged or not, whether time duration is appropriate or not, whether the heart rate is slow or very fast, or the interval time is taken from ECG to current to reach from SA node to AV node is prolonged or not. Everything depends upon whether we have proper standardization, time and calibration, ইলেকট্রিক্যাল ক্যালিব্রেশন, এই দুইটা না থাকলে হবে না। এরপরে আমরা কি করব? রিদম, ইজ ইট সাইনাস or নন সাইনাস? If it is non sinus, is it regular or irregular? If it is regular or irregular, where is the arrhythmia coming from? Is it from atrial level or is it from below down ventricles? এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা অনেক কমপ্লেক্স ইসিজিকেও ছোট ছোট ব্লকে ভাগ করে দিয়ে ইজি করে দেয়। ওয়েভ ফ্রম ডেসক্রিপশন, what is the look of the P wave? Is it normal? What is the look of the QS complex? Is there a Q wave? Is there a bundle branch block? Is there a axis change? Is there something else? What is that ST segment, T wave? If there is any U wave, all these will give you a little bit of information on their own. Intervals, PR, ST segment, and QT intervals. All these are important, not always, but many times. আর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা ইসিজি, তারপর আমি বলবো আমার ইন্টারপ্রিটেশন হলো এটা। এবং অলওয়েজ আস্ক ফর প্রিভিয়াস ইসিজি। দিস উইল গিভ ইউ ভ্যালুয়েবল ইনফরমেশন, বিকজ ইফ ইউ গট এ ইসিজি ওয়ের দ্য এসটি ইজ এলিভেটেড, এসটি এলিভেশন মিনস এমআই, অ্যাকিউট এমআই, বাট দ্য পেশেন্ট ইজ নট কমপ্লেনিং অফ এন চেস্ট পেইন। আপনার পুরনো ইসিজি আছে, পেশেন্ট দিল, তুমি দেখলা 6 মাস আগের ইসিজিতেও এসটি এলিভেশন আছে, তোমার ডিসিশন কি হলো? কি ওয়েভ আছে, এসটি এলিভেশন আছে। যদি এটা চেস্ট পেইন থাকে অ্যাকিউট, তাহলে এটা অ্যাকিউট এমআই। আর যদি চেস্ট পেইন না থাকে, 6 মাস আগে ইসিতে এরকম থাকে, ওর আসলে এমআই হইছিল, হয়ে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম হয়ে গেছে, সেই জন্য ইউ আর গেটিং দিস। অ্যান্ড ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম হলে তার এরিথমিয়া হবে সেকেন্ডারি এরিথমিয়া, এবং পেশেন্টের তাহলে এলভি ডিসফাংশন থাকবে, তার হার্ট ফেলিওর হবে, তার সাডেন ডেথ হওয়ার চান্স খুব বেশি। তার যে অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই হয়, তাকে প্রাইমারি পিসির জন্য নিয়ে যাও, অথবা থ্রম্বোলাইসিস করো, অ্যাকিউট ট্রিটমেন্ট করো। তার যদি এরিথমিয়া হয়ও, যদি প্রথম 24 ঘন্টার মধ্যে হয়, অত ভয়ের কিছু নাই, ট্রিট দ্য আন্ডারলাইং কজ, দ্যাট এরিথমিয়া উইল বি গন। লুক এট দিস, তোমার অ্যাপ্রোচ কিন্তু চেঞ্জ হয়ে গেল। দ্যাটস দ্য পয়েন্ট, যে টাইম ইন্টারফেয়ার আগের সাথে দেখানো, এটা কিন্তু খুব জরুরি। Screen the ECG, verify patient's name, registration ID, date and time. গতকালকে ইসিজি না আজকে ইসিজি? গতকালকে আমি দেখেছি, আমি এই ইসিজিটা দেখালে খুব মজা হতো। আমার এক পেশেন্ট আসছে এলবিবিবি। দ্য সেকেন্ড ডে লেফট পোস্টেরিয়র হেমি ব্লক, এক্সিস চেঞ্জ, এলবিবিবি নাই, কিউএস কমপ্লেক্স নেরো হয়েছে। থার্ড ডে লেফট এন্টেরিয়র হেমি ব্লক, এখন পোস্টেরিয়র হেমি ব্লক নাই, এখন লেফট এন্টেরিয়র হেমি ব্লক, এক্সিস চেঞ্জ। আগে লেফটে ছিল, এখন রাইটে হয়ে, রাইটে ছিল, তারপর এখন লেফটে হয়ে গেছে। পরে ওই পেশেন্টের দেখা গেল যে তার আসলে এন্ট্রিএমআই ছিল। আমি এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি স্ট্যান্ডিং করে দিলাম, ইসিজি কিন্তু আবার নর্মাল। তার দেখো প্রেজেন্টেশন করেছিল লেফট এলবিবিবি থেকে, তারপর লেফট পোস্টেরিয়র হেমি ব্লক, তারপর লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক। ইসিজি এই যে কথাগুলো বলছি তোমাদের কাছে জার্গন, কিন্তু জাস্ট গল্পটা শুনো, মনে রাখার কোনো দরকার নাই। তুমি নিজেই খুঁজে পাবা মজার মজার জিনিসগুলো, যে ইসিজির চেহারা কিরকম চেঞ্জ হয়ে যায়। Make sure the voltage is 10 millimeter calibrated. Screen for quality, correct lead placement, and noise.
আমার একটা অভ্যাস এই জন্য একদম রুটিনলি, ইজ ইট রিয়েলি দিস পেশেন্টস ইসিজি, এটা জিজ্ঞেস করতে হবে। ইজ ইট রিয়েলি দ্য কারেন্ট ইসিজি? তার মানে আমার একদম সেকেন্ড নেচার হতে হবে। আমি একটা ইসিজি পেলে আগে দেখবো নামটা কি, ডেটটা কি। এটা করতে দেখতে কিন্তু 3 সেকেন্ড লাগে, অভ্যাস হয়ে যায়। ইউ হ্যাভ টু ট্রেন ইয়ারসেলফ টু ডু দ্যাট। লাইক পাইলট, পাইলটদের কিন্তু স্টেশন লেভে গিয়ে এমনভাবে তাদের ট্রেন দেওয়া হয়, যে কোনো একটা প্রবলেমে পড়লে ও অটোমেটিক্যালি ঠিক কাজগুলো করবে, বারবার করে প্র্যাকটিস করতে করতে। ইসিজিও তাই। ইউ গো থ্রু হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ ইসিজি, দেখো, মনে রাখার দরকার নাই, কয়দিন পরে তোমার চেহারাটা পরিচিত হয়ে যাবে। তোমার জুয়েল স্যার হাস্যমুখে রঙিন করিয়া মুখ, সুন্দর একটু দাঁড়িয়ে আছে, চুলটা দুটাই সাদা, সবারটা ফর্সা মানুষ। একদিন, 2 দিন, 3 দিন তোমার চেহারাটা মনের মধ্যে গেঁথে যাবে। তুমি একটা ঈদের জামাতে ওনাকে দেখলা পাজামা পাঞ্জাবি পরে আসছেন, এখানে তো স্যুট বুট পরে আসেন না হয়, তুমি চট করে চিনে ফেলবা, কারণ ফেসটা তোমার মনের মধ্যে গেঁথে গেছে। এই জিনিসটা ইসিজি দেখতে দেখতে মনের মধ্যে প্যাটার্ন গুলো গেঁথে যাবে। তুমি দেখলে মনে হবে এটা তো এই জিনিস মনে হচ্ছে, তারপর তুমি অ্যানালাইসিস করবা, হ্যাঁ এই জিনিসটা আসলে কি। এই যে এখানে দেখিয়েছে, অলরেডি স্টার্ট উইথ দ্য 3 বেসিক প্যারামিটার। এটা কোথায়? 2021-এ the 5th May, 16th May 21-এর। এবং তারপরে দেখছে যে তার বেস প্যারামিটার, তার এই যে স্ট্যান্ডার্ডাইজেশন কেমন আছে। তারপরে দেখো এই যে স্পিড লেখা আছে, স্পিড 25 মিলিমিটার পার সেকেন্ড। প্রত্যেক সিরিজে কিন্তু এই জিনিসগুলো লেখা থাকে, আমরা এটা খেয়াল করতে হবে। ইসিজি ক্যালিব্রেশনটা, এই ক্যালিব্রেশনটা অভ্যাস না করলে পরে অনেকগুলো মিসলিডিং প্রবলেম হয়। এবার একটু গল্প বলি। বিএসসিটি কাজ করি, আমাকে একদিন বলে, স্যার আইসিইউতে এক্ষুনি একটু আসতে হবে। বলে কেন? গিয়ে দেখি এক পেশেন্টের 8টা ইসিজি করা হয়েছে পরপর একই সাথে। আমরা কেন করছো? বলে স্যার ইসিজি তো খুব খারাপ, একটু দেখেন। আমি দেখি ইসিজিতে ক্যালিব্রেশন 40 মিলিমিটার/মিলিভোল্ট করে রাখছে, কাজেই সব তো উথাল পাথাল। আমি বললাম যে তোমরা এটা কেন করছো? তুমি তো একটা দুইটা ইসিজি দেখে, ওই যে বেসিক দেখে নাই, 8টা ইসিজি করলে তুমি কেন এই হসপিটালের প্রপার্টি, মানে ও আননেসেসারি খরচ করাচ্ছ? তুমি তো পেশেন্টকে তো 8টা ইসিজি তুমি চার্জ করতে পারো না, তুমি করতে পারবে একটা। তাহলে বাকি 7টা ইসিজি করছো, তুমি কেন বুঝতে পারো নাই যে তুমি ভুল করতেছো? আমি ওদেরকে, ডাক্তারকে বলেন, ইনচার্জকে বললাম, দয়া করে আপনার সিস্টারদের ট্রেনিং দেওয়ান, যে ও ভুল দেখলে যদি যখন সন্দেহ হবে, বেসিক জিনিসগুলো চেক করলে তার ঠিক হবে। এইটা দেখো, এই ইসিটা দেখলে খুব ক্ষুদি ক্ষুদি ইসিজি, সো স্মল। এখন যদি একটা স্মল এরকম ইসিজি থাকে, রেটটাও একটু কম আছে, তাহলে কি মনে হবে? এটা মনে হচ্ছে যেন পেরিকার্ডিয়াল ইফিউশন, এবং এটা বোধ হয় মিক্সিডিমার পেশেন্ট। হাইপোথাইরয়েড পেশেন্ট, পেরিকার্ডিয়াল ইফিউশন হয়েছে, দ্য রেট ইজ লো, এবং পেরিকার্ডিয়াল ইফিউশন আমি স্মল পাচ্ছি। বাট সাধু সাবধান, লুক এট দিস, এটা 1/4, ছোট্ট একটা ক্যালিব্রেশন করা হয়েছে। তার মানে দ্যাট ইসিজি কোয়ালিটি ইজ নট প্রপার। আমার এটা দিয়ে জাজমেন্ট দেওয়া ঠিক না। এটাই দেখো, এই যে নর্মাল ইসিজি করলে কি চেহারা দাঁড়াচ্ছে, ওই পেশেন্টেরই এখন চেহারা চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ইম্পর্টেন্ট। এটা একটা দেখো নর্মাল ক্যালিব্রেশন, আমরা প্রথমে এটা দেখে নিলাম। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর একটা ইসিজি দেখা যাচ্ছে। এই পেশেন্টেরই এবারে আমরা বাড়িয়ে দিলাম। পেশেন্ট এলভিএইচ হয়ে গেছে না? এখন কিন্তু এলভিএইচ হয়ে গেছে, রোগীর কিন্তু এলভিএইচ নাই, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নাই। উই হ্যাভ ক্রিয়েটেড ইট বিকজ অফ রং ক্যালিব্রেশন। এই জন্য ইম্পর্টেন্ট, আমার ডায়াগনোসিস কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি একটা ইসিজি রিপোর্ট করতে যাব, নাও এখানে খেয়াল করো তো কি করা হয়েছে, ক্যালিব্রেশন কি ঠিক আছে? ডাবল। তাহলে এখানে যে আমি যে ডিসিশনগুলো দিব, এটা কি সব ঠিক হতে পারে? নাও হতে পারে। কারণ কেন? ধরো V1-এ আমরা পি ওয়েভ দেখছি, এই পি ওয়েভ দেখলে পরে আমাকে বলতে হবে তার সম্মত লেফট এনলার্জমেন্ট আছে, নেগেটিভ কম্পোনেন্ট অনেক বড়। আসলে কিন্তু নাই, কারণ এটা ডবল করে আমরা এটা পেয়েছি। অনেক সময় পি ওয়েভ বোঝা যাচ্ছে না, ওয়েভগুলো খুব ছোট, তখন আমি ইচ্ছা করে ডাবল ক্যালিব্রেশন করি ওয়েভগুলো দেখার জন্য, চেহারা দেখার জন্য। সেটা তুমি বুঝে শুনে করতেছো।
ওয়েবটা দেখার জন্য, ওটা দিয়ে কিন্তু তুমি চেম্বার এনলার্জমেন্টে হিসাব দিচ্ছ না। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। আর পেপার স্পিড যদি আমি ঠিক করি না করি তাহলে কি হবে? এই যে দেখো, এটা আরেকটা যেটা ভুল। এই পেশেন্টের এই যে এখন যদি আমি স্পিডটা করে দিই তাহলে কি হবে? খুব স্পিডে যদি যায়, খুব স্পিডে পেপার চলে যাচ্ছে, কিউএস কম্পিউটারগুলো দূরে দূরে পড়বে। পেপার স্পিড কমায় দিচ্ছি তাহলে খুব কাছাকাছি পড়বে। তাহলে এখানে দেখে আমি বলবো এটা ব্রেডিকার্ডিয়া। তুমি দেখো হয়তো লেখা আছে যে ইসিজির মধ্যে হার্ট রেট হলো 64 আর তুমি দেখতেছো এটা 45। কি করে হয়? আসলে পেপার স্পিডটা ঠিক নাই। এটা 50 মিলিমিটার পার সেকেন্ডে আমি পেপারটা করতেছি, সেই জন্য এরকম চেহারা হয়েছে। আমি একটা জিনিস বলি, যখনই দেখবা যে কিউএস কমপ্লেক্স গুলো একটু এলানো মেলানো, টিউবটা একটু হাত পা মেলে দিছে, এত রিল্যাক্স টিউব দেখলে বিসাবধান। ওইটা আইদার ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স আছে অথবা পেপার স্পিডে কোনো ঝামেলা আছে। এলানো মেলানো টিউব, আমি খুব কাঁচা বাংলায় বলি যে এরকম টিউব দেখলে, টিউব এরকম হওয়ার কথা না। এত এলানো মেলানো হবে কেন? টিউব তার একটা নিজস্ব তার গতিপথ আছে, এরকম হওয়ার কথা না। ইস্কিমিক হলে ডাউন হবে, নন ইস্কিমিক হলে উপরে যাবে, হাইপারক্লেমিক থাকলে চোখা হবে, সবই তো বুঝলাম। এরকম ছড়ানো ছিটানো হবে। হয় তার ড্রাগে কোনো একটা ড্রাগের জন্য হয়েছে, অথবা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সের জন্য হয়েছে, অথবা পেপার স্পিডটা ঠিক নাই। এই জন্যই আমি যত দেখব, যত আমি অভ্যাস করবো, আমার তৈরি হবে। ইনঅ্যাকুরেট লিম্ব লেগ প্লেসমেন্ট, এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। এই দেখো, এই পেশেন্টটার আমি পিওএফটা নেগেটিভ পেয়েছি, আমি দেখো কিউএস কমপ্লেক্সটা কিন্তু ডাবল। তার মানে এটা নেগেটিভ পেলাম কেন? এটা কি তাহলে এটা কি ডেক্সট্রোকার্ডিয়া হতে পারে? আমার যখন হার্টে এদিকে আসতেছে, লিড 2 তে আমার এখানে আছে, লিড 1 এই পাশে আছে, কারেন্ট ইজ কামিং ফ্রম রাইট টপ টু লেফট বটম। তাই যদি হয় তাহলে আমার এখানে পজিটিভ আসতেই হবে পিওএফটা, তাই না? আমি যেহেতু এটা লেফটে যাচ্ছে, লিড 1-এও আমার পজিটিভ আসতেই হবে, কারণ আমার বলা হচ্ছে ইফ দ্য কারেন্ট ইজ গোয়িং টুয়ার্ডস ইয়োর লিড দ্যাট উইল বি পজিটিভ ডিফ্লেকশন। এখানে তো আমি নেগেটিভ দেখতে পাচ্ছি, কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইট, লিড 1-এ। তাহলে ব্যাপারটা কি, এটা কি ডেক্সট্রোকার্ডিয়া আমার হার্টে উল্টা দিকে? যদি তাই হয়, ডেক্সট্রোকার্ডিয়া হয়, তাহলে আমি যখন রাইট সাইডে আমার কিউআরএস কমপ্লেক্সটা টলার হবে, আরো একটা বড় হবে, আর লেফট সাইডে আরো একটা ছোট হবে। এখানে কিন্তু তা না। দেখো আরওয়েভটা কিন্তু সরি, আরওয়েভটা দেখো, আরে আমি ভুল করতেছি কেন? হ্যাঁ, আরওয়েভটা কিন্তু V1 থেকে V6-এ আস্তে আস্তে বড় হয়েছে, তাই না? তার মানে এটা ডেক্সট্রোকার্ডিয়া না। তাহলে কি হয়েছে? ডান হাত বা হাত উল্টা করে ফেলছে। এটা কি ইম্পর্টেন্ট? এবার আবার আগেরটায় যাই। দেখো এখানে অনেক সময় আমরা এই ছোট্ট আর্টটা নাও পেতে পারি, তাহলে আমি পুরাপুরি একটা কিউ ওয়েব পেতে পারি লিড 1-এ এভিএল-এ। আমি সেইটা থেকে মনে হবে রুগীর একটু এমআই। seen patients to get streptokinase because of wrong diagnosis of lateral wall MI, one AVL হয়েছে QF, lateral wall MI because of improper limb displacement. দেখো খেয়াল করো, I have seen one cardiac surgeon getting this wrong treatment. ভুল ডায়াগনোসিস হয়েছে। আরেকটু গল্প বলি, খুব নামকরা ফিজিশিয়ান, আমাদের সবার কাছে খুব নামকরা টিচার। উনার রাত 10:30 11টার দিকে আমাকে ফোন, "বদরুল একটু আসতে হবে, আমার মা বোধহয় কি হয়েছে, উনার তো এমআই হয়ে গেছে। উনার মা আইসিইউতে ভর্তি। একটু ইকো-টিকো করার ব্যবস্থা করতে হবে।" আমি ওই রাতে ফোন করে একজনকে আনালাম। বলছে, "আমি আসতেছি, তুমি ওখানে থাকো।" তো এসে আমি আসার আগে ইকো করে ফেলছে। বলে, "স্যার ইকোতে তো কিছু নাই। উনি আইসিইউতে আছেন, অক্সিজেন-টক্সিজেন সব ঠিক আছে, কিন্তু এমআই তো কোনো লক্ষণ দেখছি না।" আমি এসে দেখি এই জিনিসটা। স্যার ওটা দেখে নিজের মা তো নার্ভাস হয়ে উনি কিন্তু চোখে পড়ে নাই যে আসলে এটা উল্টে গেছে লিড, প্রপার লিড প্লেসমেন্ট হয় নাই। রাত 11:30টার সময় তার ইকো করা হয়েছে, কার্ডিওলজিস্ট চলে আছেন সব ফালাইয়া। এই জন্য রং লিম্ব প্লেসমেন্টে কত হ্যাসেল তৈরি হলো। এই জন্যই এই জিনিসগুলো সিস্টেমেটিক্যালি চিন্তা করা আমাদের দরকার। এটা দেখেন, এটা কি অবস্থা? এইটা কিন্তু খেয়াল করেন,
তার কিন্তু এখানে আরওয়েভ যত বড়, V60 কিন্তু তার থেকে অনেক ছোট। এইটা কিন্তু মোস্ট লাইকলি একটা ডেক্সট্রোকার্ডিয়ার পেশেন্ট, ট্রু ডেক্সট্রোকার্ডিয়া। এই জন্য এই ছোট্ট ছোট্ট বেসিক জিনিসগুলো আমরা যদি প্রথমে খেয়াল করি তাহলে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই পেশেন্টটা খেয়াল করেন তো, তাকে বোঝাই যাচ্ছে আইসিইউর পেশেন্ট। কেন? সেন্ট্রাল লাইন দেওয়া আছে, তার আইসিইউতে তোমার ইন্টিউবেটেড আছে। লিম্ব প্লেসমেন্ট, এইগুলা লিড প্লেসমেন্টগুলো দেখেন তো কি অবস্থা। একটা আইসিইউর মধ্যে, একটা নামকরা হসপিটাল আইসিইউর মধ্যে লিড প্লেসমেন্ট যদি এরকম হয়, তাহলে ওই যে ইসিজিটা হচ্ছে ওটা কি প্রপার হবে? কিন্তু হচ্ছে। আমি যে বললাম 90% সিস্টাররা আমাদের জানে না লিড প্লেসমেন্ট কোথায় কি করতে হয়। এটা আমাদেরকে শেখানো উচিত। এইটার প্রপার লিড প্লেসমেন্ট করা হলো। এবার দেখেন, আমার লিড প্লেসমেন্ট করার কথা 4th স্পেসে 2টা স্টার্নাল বর্ডারে, তারপরে V1 V2, V4টা হবে নিপলের নিচে 4th স্পেসে, V5টা হবে অ্যান্টেরিয়র লাইনে, V6টা হবে মিড এক্সিলারি লাইনে, একই সমতলে। তার মানে দুটো স্পেস, 4th আর 5th স্পেস। এটার মধ্যে কিন্তু পুরো লিডগুলো থাকার কথা। অরিজিনালি কোথায় ছিল এখন খেয়াল করো, ওই যে দেখো মার্ক পড়ে গেছে। আর কোথায় থাকার কথা? এই ইসিজি কি প্রপার হবে? হবে না। এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আমরা কিন্তু এটা কিনা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা জানি V1 থেকে ছোট আর তারপর আস্তে আস্তে আরো একটা হাইট বড় হবে। এখান থেকে এখানে অনেক বড় আর, তারপর একটু ছোট, এটা আরো ছোট। ঘটনা কি? এরপরে 4, 5, 6 দেখি ঠিক আছে। ঘটনাটা হলো যে অ্যাকচুয়ালি V1 আর V3 লিডটা উল্টা হয়ে গেছে। এখন সেই পেশেন্টেরই প্রপারলি লিড লাগানো হয়েছে। এই দেখো আস্তে আস্তে আরো একটা বড় হচ্ছে। নইলে কিন্তু এটা হয় কি, V1 V2-তে কিউএফ থাকার কথা, ওটা হয়ে গেল V2 V3-তে। আমি বলার কথা শুধু সেপ্টাল এমআই, আমি বলতেছি এটা অ্যান্ট্রোসেপ্টাল এমআই, তার টেরিটরি ড্যামেজ অনেক বেশি। এরকম ভুল ডায়াগনোসিস হতে পারে। হার্ট রেটটা আমরা কিভাবে দেখব? নর্মাল রেস্টিং হার্ট রেট আমরা বলি 60 টু লেস দেন 100। বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু আরো বেশি হবে। বাচ্চাদের হিসেব আলাদা, তাদের কথাটা একটু অন্যভাবে হিসাব করতে হয়, পেডিয়াট্রিশিয়ানরা জানেন। দেখো 12 বছরের পরে মোটামুটি 10-11 মানে 10 থেকে বছরের পরে গিয়ে হার্ট রেটটা আমাদের অ্যাডাল্টের কাছাকাছি আসা শুরু হয়। এটা আমরা খেয়াল রাখবো। আমরা আড়া ইন্টারভ্যাল দেখতে পারি, অথবা 6 সেকেন্ডে কয়টা বিট আছে সেটা দিয়ে 10 পূরণ করলে হয়, অথবা 10 সেকেন্ডে কয়টা আছে। আমাদের যে নরমাল যে এখন পেপারগুলা, সেটা ঠিক 10 সেকেন্ড তোমার রেকর্ড হয়। তো খুব সোজা, 10 সেকেন্ড যদি হয়, সাধারণত ইসিজি পেপারগুলো দেখবা রিদম স্টিভ একটা থাকে। ওই 10 সেকেন্ডে কয়টা কিউএস কমপ্লেক্স হয়েছে, হয়ে 6 দিয়ে পূরণ করো, হয়ে গেল হার্ট রেটটা। এটা রেগুলার হয়ে কি রেগুলার আমি পাচ্ছি। অথবা 6 সেকেন্ডে কাউন্ট করো, করে তারপর 10 দিয়ে পূরণ করো, তাহলে হয়ে গেল। এটা সবচেয়ে ইজি। আর ইন্টারভেল দিয়ে যদি আমি হিসাব করতে হয় তাহলে কিভাবে করব? এখানে যেমন আমি দেখতে পারি ফেলে, ওই যে আগে যেরকম আমরা হিসাব করতাম নাম্বার অফ লার্জ স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া, এটা না করে আরো সহজভাবে করা যায়। আমি দেখাবো। এখানে আমরা একটু যাই, এখানে 10 সেকেন্ডের ইসিজি আমরা কাউন্ট করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 6, 17 কত হয়? হিসাব করো। এখন দেখি ওখানে হার্টের কত বলা আছে, দেখো মিলে যাবে, কম বেশি কিন্তু মিলে যাবে। আরেকটা যেটা হিসাব করা যায়, যে আড়া ইন্টারভ্যালের মধ্যে যদি একটা লার্জ বক্স থাকে, হার্ট রেট হলো 300। 2 ঘর থাকলে 150, 3 ঘর থাকলে যদি আড়াআড়ির মধ্যে গ্যাপটা, তাহলে হলো 100, 4 ঘর থাকলে 75, 5 ঘর থাকলে 60, 6 ঘর থাকলে 50। এরপর আমার দরকার নেই, 50-এর নিচে গেলে এটা সিগনিফিকেন্ট, কার্লোসের কাছে পাঠিয়ে দিবা, তোমার স্যারেরা বসে আছে, তারা খুশি হয়ে অ্যাকসেপ্ট করে নিবে। এরপর আমরা রেট দেখলাম, রিদম। রিদমে কি দেখবো, এটা কি সাইনাস রিদম নাকি অন্য কোনো রিদম? একটা সাইনাস রিদমের বৈশিষ্ট্য কি? একটা কিউএস কমপ্লেক্সের আগে, প্রত্যেকটা কিউএস কমপ্লেক্সের আগে একটা পি ওয়েভ থাকবে। পি ওয়েভটা আপরাইট হতে হবে ইন 1, 2 এভিএফ বা 3-তে তুমি বলো, এটা তোমার নিচে উপর থেকে নিচে আসতেছে, পজিটিভ হতে হবে। লিড 1, 2-তে যদি লিড ওয়েভ যদি পজিটিভ না থাকে,
তাহলে কিন্তু মুশকিল। আর এভিয়ারে কি হবে? কারেন্ট এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে এভিয়ার ওই দিক থেকে তাকাচ্ছে, কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইট। এভিয়ারে অবশ্যই পি ওয়েভ নেগেটিভ হতে হবে। হোয়াট অ্যাবাউট ভি ওয়ান? ভি ওয়ান তো একদম এখানে বসে আছে, এটিএমের উপরে না? এখন দেখো রাইট এটিএমটা চট করে ডিপোলাইজ হয়ে গেল। লেফট এটিএম কিন্তু পিছনে, রাইট এটিএম সামনে, লেফট এটিএম পিছনে। কারেন্টটা কিন্তু রাইট এটিএম থেকে পেছনের দিকে এবং উল্টো দিকে যাচ্ছে। তাহলে ভি ওয়ান আমি কি পাবো? প্রথমে কারেন্টটা তার দিকে আসতেছে, একটা পজিটিভ ওয়েভ। তারপরে কারেন্টটা লেফট এটিএমের অংশটুকু তার দিক থেকে উল্টো দিকে যাচ্ছে, একটা নেগেটিভ কম্পোনেন্ট। ভি ওয়ানে এই জন্য আমরা বাইফেজিক পি ওয়েভ পাই। আইডেন্টিফাই এডিশনাল রিদম, কোনো পিভিসি বা পিএসএ আছে কিনা। আর সবকটা রিদম আমরা হিসাব করবো, এটা কি এট্রিয়া থেকে, এভি জাংশন থেকে, নাকি ভেন্ট্রিকল থেকে। ধরো এই পেশেন্টটা দেখি আমরা, এই পেশেন্টটার আমরা লিড ওয়ানে শুরু করি। পি কিউআরএসটি পি ওয়েভ আছে, এবং সেটা লিড ওয়ানে আপরাইট, লিড টুতে আপরাইট, এভিয়ারে নেগেটিভ। এটা সাইনাস রিদম। সাইনাস রিদম হলে তারপর হিসাব করবো এটা কি রেগুলার। আর ইন্টারভেগুলো মোটামুটি রেগুলার মনে হচ্ছে, তাহলে এটা নর্মাল রেগুলার সাইনাস রিদম। আমার জিনিসটা সোজা হয়ে গেল। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এখানে খেয়াল করো, পি কিউআরএসটি, পি কিউআরএসটি, পি কিউআরএসটি। আমি এদিকে একটা রিদম স্টেপে যাই, তাহলে দেখতে পাবো কি, খেয়াল করো এখানে পি কিউআরএস, এখানে একটা ছোট্ট একটা ওয়েভ পাচ্ছি। পি কিউআরএস আবার একটা ছোট ওয়েভ পাচ্ছি। সেই ওয়েভটা দেখতে পি ওয়েভের মতোই মনে হচ্ছে। দেখো তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি দুটো পি ওয়েভের মধ্যে একটা কিউএস কমপ্লেক্স যাচ্ছে আর একটা যাচ্ছে না। অ্যাট্রিয়া থেকে এসএনওর থেকে যে কারেন্টটা তৈরি হলো, তার কমপ্লেক্সগুলার একটা তোমার এভি জাংশন পাস করে ভেন্ট্রিকলকে ইন্সপায়ার করতে পারছে, স্টিমুলেট করতে পারছে, কিউএস পাচ্ছি। আরেকটা কিন্তু মিস করছে, 2:1 অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লক, তার ব্রেডিকার্ডিয়া। এই জন্য আমি ছকে গেলে পরে আমরা এটা পাবো। এই সিটা দেখো, খুবই ক্যাওটিক একটা রিদম, দেখলে একটু ভয় লাগে। লেটস সি, আমরা এখানে তাকাই যে আমরা লিড টু ওয়ানে দেখতে পারি। ভি ওয়ানে দেখি, এটাকে মনে হচ্ছে ভি ওয়ানের নর্মাল কিউএস কমপ্লিট এরকমই হওয়ার কথা। এখানে ছোট্ট আর বড় কি কিউএস এস থাকার কথা, কিন্তু এইগুলো কিন্তু নিয়ম মানতেছে না। তারপরে আবার দেখি একদম নর্মাল একটা চেহারা আসছে। তাহলে এই কমপ্লেক্সগুলো নর্মাল কমপ্লেক্স না, তারা বড় বড় কমপ্লেক্স, এবং তার কিউএস কমপ্লেক্স একদিকে, টিএফ অন্যদিকে। এটা হলো পিভিসি। পিভিসি ওয়েটটা কয়টা হচ্ছে, 1 2 3 4, চারটা গেল, আবার নর্মালে ফেরত আসলো। তার মানে অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে, আবার নর্মালে ফেরত যাচ্ছে। এখানে রিদম স্ট্রিপ আছে, ছোট কমপ্লেক্স, বড় বড় বড়, ছোট কমপ্লেক্স। এটা মনে হচ্ছে যেন একটু বড় লাগছে, আবার এই যে বড় হচ্ছে। এই ক্যাওটিক রিদমটা ইন্ডিকেট করে এই পেশেন্টের বোথ নর্মাল সাইনাস রিদমের সাথে ভেন্ট্রিকুলার কমপ্লেক্স হচ্ছে, মাঝে মাঝে মিশেলও হচ্ছে। এর ইমিডিয়েট কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। You do not have to put a diagnosis in every ECG. You should say this patient is having arrhythmia which is originating from the ventricles and he or she needs immediate cardiac consultation, hospitalization, treatment. আমার দরকার তো ওইটুকু। আমি এরপরে আস্তে আস্তে বেশি আরো ডিপে যেতে পারবো। সেই ডিপে যাওয়ার কাজটুকু স্যার করবেন, আতার স্যার করবেন। এখানে দেখি আমরা এক্সিসের কথা। নর্মাল এক্সিস কি? আমার এখান থেকে এসএনওর থেকে শুরু হলো কারেন্ট, এভি নোডে গেল, তারপরে ভেন্ট্রিকলতে গেল। অ্যাজ হোল কারেন্টটা কিন্তু এদিকে যাচ্ছে, ফ্রম রাইট টু লেফট, ফ্রম টপ টু বটম। এই তো? আচ্ছা, যদি এখন আমার একটা সিওপিডি পেশেন্ট হয়, ডায়াফ্রামটা নিচে নেমে গেল, তাহলে কি কারেন্টটা, হার্টটা অনেকটা টিউবুলার হয়ে গেল, তাহলে কারেন্টটা কোন জায়গাতে কিউএস কমপ্লেক্স আমি সবচেয়ে বেশি পজিটিভ পাবো? এভিএফ এ। খেয়াল করে দেখো, কারণ কারেন্টটা মেনলি এই দিকেই সরাসরি যাচ্ছে। আবার খুব মোটা সোটা, ভুঁড়িটা আমার থেকে 3 গুণ বেশি, তাহলে ডায়াফ্রাম উপরে উঠে গেল, হার্টটা হরাইজন্টাল হয়ে গেল। কোন জায়গায় তাহলে কিউএস কমপ্লেক্স বড় পাওয়া উচিত? এভিএল এ, V5 V6 এ, তাই না? কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, টুয়ার্ডস দ্য লিড কারেন্ট বেশি যাচ্ছে, এক্সিস চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সিস চেঞ্জের কিন্তু খুব বেশি কি দরকার আছে আমাদের? একটু। হ্যাঁ, আমি তো চিন্তা করবো কিভাবে, এক্সিস চিনবো কিভাবে? খুব সোজা। লিড ওয়ানে পজিটিভ,
লিড টুতে বা এভিএফ এ পজিটিভ, নর্মাল অ্যাক্সিস। এদিকেও লিড ওয়ানে পজিটিভ, লেফট রাইট টু লেফট যাচ্ছে, লিড এভিএফ এ পজিটিভ, উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে কারেন্ট ঠিক আছে। যদি বা আমি লিড টুর হিসাব করলেও হবে। যদি দেখি লিড ওয়ানে নেগেটিভ, কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম লিড ওয়ান, তার মানে রাইট অ্যাক্সিস। লিড ওয়ান তো এখান থেকে দেখতেছে, তো রাইট অ্যাক্সিস। আমি দেখলাম লিড ওয়ানে পজিটিভ, এভিএফ এ নেগেটিভ, তার মানে কারেন্ট এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে, এই ব্লকের মধ্যে পড়ে গেছে, তার মানে লেফট অ্যাক্সিস। খুব সোজা, কিন্তু খুব কঠিন করার কোনো দরকার নেই, আমার অ্যাকুরেট অ্যাঙ্গেল দরকার নাই, কারেন্টে অ্যাজ এ হোল কোন দিকে যাচ্ছে ওইটুকু দেখলে আমার যথেষ্ট। ওয়েভ ফ্রম ডেসক্রিপশন। এরপরে আমি দেখলাম রিদম, দেখলাম রেট, দেখলাম এক্সিসটা দেখলাম, এখন পি ওয়েভটা কেমন আছে, কিউএস কমপ্লেক্সে কেমন আছে, এসটি সেগমেন্ট কেমন, টি ওয়েভ কেমন, আর ইউএভ জাতীয় কিছু আছে কি না। পি ওয়েভটা আমরা যেটা দেখি যে, খেয়াল করে দেখো এখানে রাইট এটিএম একটু আগে ডিপোলাইজ হয়, লেফট এটিএম একটু পরে ডিপোলাইজ হয়ে তারপর শুরু করে, দুটা সামিশন আমরা এরকম পাই। লেফট এটিএম যদি বেশি বড় হয় তাহলে লেফট এটিএম এর ডিপোলাইজ হতে সময় লাগবে, কাজে ডিউরেশন বাড়বে, এবং লেফট এটিএম এর অ্যাম্পলিটিউডও বেশি হবে, তাহলে লেফট এটিএম এর এই কমপ্লেক্সটা, এই নীল কমপ্লেক্সটা আরো বড় হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, পি ওয়েভটা এখান থেকে এসে আবার একটু বড় হয়ে আসছে, ব্রড অ্যান্ড বাইফিড পি ওয়েভ পাবো। আর যদি ভি ওয়ানের কথা চিন্তা করি, তাহলে আমি যেটা বলছিলাম যে ছোট্ট একটা স্মল কমপ্লেক্স পাবো রাইট এটিএম ডিপোলাইজেশনের জন্য, তারপরে বেশিরভাগ কমপ্লেক্স চলে যাচ্ছে, যে কারেন্ট চলে যাচ্ছে লেফট এটিএম ডিপোলাইজ করার জন্য, তাহলে আমি একটা নেগেটিভ কমপ্লেক্স পাবো, এবং সেটা একটু ওয়াইড, নেগেটিভ এবং ব্রড হবে। এটা খেয়াল করি আমরা, ছোট্ট একটা পি ওয়েভ, লিড ওয়ানে পজিটিভ, লিড টুতে পজিটিভ, তার মানে এটা নর্মাল অ্যাক্সিস আছে, এভিআর এ নেগেটিভ আছে। চেস্ট লিডেও আমরা কিন্তু পজিটিভ কমপ্লেক্স আশা করি লিডগুলায়, যদি না থাকে সেটার মধ্যে অ্যাবনর্মালিটি আছে। রাইট এন্ট্রিয়াল এনলার্জমেন্ট হলে কি হবে, রাইট এন্ট্রিয়াল এনলার্জমেন্ট হলে আমরা যদি ওই আগের ছবিটায় যাই, আমরা তাহলে দেখব এই কম্পোনেন্টটা চোখা হয়ে গেছে, চোখা হয়ে গেছে এবং সে একটু ওয়াইডও হয়েছে, তাহলে লেফট এন্ট্রিয়াল এনলার্জমেন্টটা তার সাথে মার্চ করে যাবে, আমি তাহলে পাবো একটা চোখা টল অ্যান্ড পিকড পি ওয়েভ, টল অ্যান্ড পিকড পি ওয়েভ রাইট এন্ট্রিয়াল এনলার্জমেন্টের জন্য, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। কোথায় দেখব, লিড টুতে দেখবো মেইনলি, আর কোথায় দেখতে পারি, ভি ওয়ানে দেখতে পারি। লেফট এন্ট্রিয়াল এনলার্জমেন্টে ওই যে আমি যেটা বলছিলাম, দেখো এখানে ঠিক তাই হয়ে গেছে। লিড টুতে দেখি আমরা রাইট এন্ট্রিয়াল এনলার্জমেন্ট, তারপর লেফট এটিএম শুরু হলো পরে, সময় বেশি লাগছে, ব্রড অ্যান্ড বাইফিড হয়ে গেছে। আচ্ছা, এবং ভি ওয়ানের ক্ষেত্রে ছোট্ট একটা পজিটিভ থাকার পরে নেগেটিভ কম্পোনেন্টটাই বড় হয়ে গেছে, লেফট এন্ট্রিয়াল এনলার্জমেন্ট। বাইরেক্টাল এনলার্জমেন্ট হলে কি হবে, এটাও চোখা হবে, এটাও নেগেটিভ হবে। এখন এটিআর দেখার জন্য আমি কোথায় দেখবো, লিড টুতে বেসিক অ্যাক্সিসটা ওইদিকে ওই বরাবর, সেই জন্য। আর ভি ওয়ানে যে একদম লোকালি দেখছে, লিম লিডগুলা এজ এ হোল দেখে, চেস্ট লিডগুলা লোকালি দেখে, আজ আমি ভি ওয়ানে দেখবো। এই দুইটা জায়গায় আমাদের এট্রিয়ার চেহারাগুলো আমরা দেখতে চাই। আর ওয়েভগুলা কি, আর ওয়েভগুলা ভেন্ট্রিকেলকে রিপ্রেজেন্ট করে। হাইট অফ দ্য আর ওয়েভ ভেরিজ ডিপেন্ডিং অন ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেস, যত বেশি ওয়াল থিকনেস মোটা তত বড় হবে। আর ভি ওয়াল যদি মোটা হয় তাহলে রাইট সাইডের লিড ভি ওয়ান ভি টুতে আমি টলার পাবো। ভি ওয়ান ভি থ্রি, এই যে ভি ওয়ান থেকে ভি থ্রি পর্যন্ত ম্যাক্সিমাম এখানে আর ভির মেজারমেন্ট হয়, ভি ফোর ভি সিক্স এল ভির মেজারমেন্ট হয়। কাজেই গ্র্যাজুয়ালি নর্মালি আমরা জানি ভি ওয়ান থেকে ভি সিক্স পর্যন্ত বাড়তে থাকে, কিন্তু যদি আর ভিচ হয় তখন আমরা দেখবো যে না, রাইট সাইডের লিটও আমরা তুলনামূলকভাবে টল আর পাচ্ছি, আর ভিচের লক্ষণ। নর্মালি দেখো এখানে ছোট আর একটু বাড়লো, আরেকটু বাড়লো, তারপরে আরো বড় বাড়লো, এটা হলো নর্মালি হাইয়েস্ট আর ওয়েভ পাওয়া যায় ভি ফাইভে। ভি সিক্স আরেকটু দূরে সরে যায় দেখে এক্সিসের চেঞ্জ কম হয়ে যাচ্ছে, সেই জন্য কারেন্টের যদি ভেক্টর অ্যানালাইসিস করো অ্যাম্পলিটিউডটা আমরা একটু কম পাবো। এটা দেখে এবার টি ওয়েভ। টি ওয়েভ নর্মালি কি হয়, নর্মালি এটা ছিমছাম এরকম হয়, সাধারণত 1/2 এর বেশি যায় না করসপন্ডিং কিউএস কমপ্লেক্সের। কখনো কখনো টি ওয়েভটা কিন্তু করসপন্ডিং কিউএস কমপ্লেক্স থেকে অনেক, যদি তাই হয়
তাহলে কি হবে? এই পেশেন্টের কথা দেখি, 40-year-old man with exertional shortness of breath, murmur on the precordium. এখানে দেখো আমরা অনেক বড় বড় কি পাচ্ছি। V5P6 এ আরটা অনেক বড় মনে হচ্ছে, লিড 1 এ বড় মনে হচ্ছে, এবং এটা তাহলে কি হতে পারে? এসটি সেগমেন্ট চেঞ্জও আছে। এটা এলভিএইচ এ কোনো চেঞ্জ আছে? আছে। আবার এটা চিন্তা করো, এই V1 এ অনেক বড় আর পাচ্ছি, তার মানে এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির লক্ষণ। আগেরটা লেফট ভেন্ট্রিকুলার লিডগুলা বড় বড় আর পাচ্ছি, এটাই পাচ্ছি রাইট ভেন্ট্রিকুলার ওয়ালে আমি থিকনেস বেশি, সেজন্য রাইট ভেন্ট্রিকুলার লিডগুলা V1 V2 তে তুলনামূলকভাবে বড় আর পাচ্ছি। এই জায়গাটা জিনিসটা চিন্তা করো, একটা 15 বছরের ছেলে, তার শর্টনেস অফ ব্রেথ পালপিটেশন হয়। আমি এখানে দেখি তার রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের লক্ষণ পাচ্ছি। আর ওয়েবটা তুলনামূলকভাবে বড়, V2 তে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তার এটাও বড়, কিউরাস কমপ্লেক্সটাও বড় মনে হচ্ছে। তাহলে কি ব্যাপার, তার কি দুটাই বড়? আমরা একটু হিসাব করি। সাইনাস টেইকার্ডিয়া, টল পি ওয়েভ, বাইফেজিক কিউরাস কমপ্লেক্স ইন V3, টি ওয়েভ ইনভার্সন আছে, এর আসলে এনলার্জমেন্ট আছে, বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। কিসে হতে পারে? সেটা হলো কনজেনিটাল কিছু হার্ট ডিজিজের জন্য এটা হতে পারে। এই পেশেন্ট 45-year-old মেল, চেস্ট পেইন হলো 8 ঘন্টা। আমরা দেখি এর লিড 1 এ তার আর ওয়েভ নাই, একটা কিউএস এর মধ্যে, কিউ ওয়েভের মধ্যে চলে আসছে, এসটি সেগমেন্ট এলিভেটেড। আমি লেটার লিডে চলে যাই, এভিএলও একটু চেঞ্জ আছে, অ্যান্টেরিয়র লিডে গিয়ে দেখি এসটি এলিভেটেড, কিউ ওয়েভ চলে আসছে। তার মানে এই পেশেন্টের এক্সটেন্সিভ অ্যান্টোরিয়ামাই হয়েছে। পুরো ইস্কেমই একটা আলাদা চ্যাপ্টার। আমরা জাস্ট চেহারা দেখাচ্ছি, যে চেহারা দেখে তোমরা চিনবা যে এই এসটি সেগমেন্টটা যেটা বেসলাইনে থাকার কথা সেটা এখন ওখানে নেই। এসটি সেগমেন্টে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ইস্কেমিয়ার জন্য, চেম্বার এনলার্জমেন্টের জন্য। এই দুটো জায়গায় এসটি সেগমেন্টের গুরুত্ব সবচেয়ে বেশি। কিউটি ইন্টারভেল প্রলংড হয়, সেটা অল্প কিছু ক্ষেত্রে পাওয়া যাবে, ওটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। এই পেশেন্টে দেখি আমরা এসটি সেগমেন্টে এর কি চেঞ্জ আছে? 2, 3 এভিএফ ইনফিরিয়র লিড, এসটি সেগমেন্টে একটু বেসলাইন থেকে একটু নিচে। এখানে দেখি, এখানে 5-6 এ বিশেষ করে একটু নিচে। তার মানে এই পেশেন্টে তার সাথে কি আছে? কিউএব আছে V1, V2, V3 তে। তাহলে এই পেশেন্টের ডেফিনেটলি ইস্কেমিক অরিজিন, এবং পেশেন্টের ভর্তি কোথায়? সিসিউতে, পিসিআই করা হয়েছে, কোন আর্টারিতে করা হয়েছে? এটা অ্যান্টেরিয়র ওয়ালে, তার নিশ্চয়ই চেঞ্জ বেশি, তাহলে নিশ্চয়ই এলএডিতে করা হয়েছে। তোমার কোন টেরিটরিতে প্রবলেম সেটা আমরা কিন্তু চিনে গেলাম। এই রুগীটা কি হয়েছে? এই রুগীটা 55 বছরের ওমেন, 3 আওয়ার্স হিস্ট্রি অফ চেস্ট পেন, সাডেন কোলাপস। কেন কোলাপস? আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেট খুব কম, 1, 2, 3, 4, 5, 6, 6, 6, 36, 10 সেকেন্ডে 36। তার মধ্যে কিউআরসি কমপ্লিট আগে পিওএফ এর ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে একটা পিওএফ দেখা যায়, এটার আগে পিওএফ অনেক দূরে, এটার আগে কোনো সম্পর্কই নাই, এটার আগে আবার আসছে, এটা আবার দূরে চলে গেছে। এটা আসলে রেটটা কম, কারণ এটা সাইনাস রিদম না। আর কি আছে দেখো, 1 এ ডিপ্রেসড, আমি তাহলে ল্যাটার লিডে যাব, এখানে আরো ডিপ্রেসড। V5 V6 এ যাব, খুবই ডিপ্রেসড। এলিভেটেড কোথায়? 2, 3 এভিএফ দেখো এলিভেটেড আছে। তাহলে এই পেশেন্টে কি আছে? অ্যাকুট এসটি এলিভেটেড ইনফিরিয়ামাই, তার সাথে কমপ্লিট হার্ট ব্লক, তার সাথে তার অ্যান্টেরোল্যাটারাল ওয়ালও ইস্কেমিয়া আছে অনেক। অনেকগুলা কথা, আমার এত কিছু দরকার নেই। আমি খালি বুঝতে পারবো যে তার একটা অ্যাকুট এমআই হচ্ছে, আমি তাকে ট্রিটমেন্ট শুরু করব। আমি ইসিজি করতে করতে ওই যে কোয়ালিটির কথা বলছিলাম, আমি যদি একটা ইসিজি এরকম পাই, আমি কি তাহলে ইন্টারপ্রেট করা উচিত? এত ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স, এর এখানে কিন্তু কিন্তু কোনো এরিথমিয়া না, এটা মাসল কেমন হয়েছে। রুগী মাঝে মাঝে যে কেঁপে কেঁপে উঠে না, এই কেঁপে কেঁপে উঠছিল, সেই জন্য এরকম হয়েছে। এটা কি হঠাৎ করে নেমে গেল কেন? রুগী লম্বা শ্বাস নিচ্ছে মনের দুঃখে, এই যেভাবে হাসি রেসপন্স হলো, মনে হলো অনেকেরই মনের দুঃখটুকু আছে।
এই পেশেন্টটা পালপিটেশন নিয়ে আসছে, আমি দেখতে গিয়ে দেখি ওর পিওএফ কই, লিড 2-তে দেখবো, V1-এ দেখবো, আমি দেখি পিওএফ এর জায়গায় অসংখ্য একটা ওয়েভ আছে, রিদম স্টিপে দেখি তাই আছে, টুথ অ্যাপিয়ারেন্স, এ ফ্লাটার, পিওএফ নাই, কিউএস কমপ্লেক্স ন্যারো, তার মানে উপর থেকে কারেন্টটা যাচ্ছে, উপরে এটা অ্যাবনর্মাল। কি অ্যাবনর্মাল সেটা আমরা পরে শিখবো, কিন্তু আমরা এইটুকু বুঝবো এটা সাইনাস রিদম না। তোমরা যদি এইটুকু বুঝতে পারো আমি কিন্তু মহা খুশি। আমার তো ইন্টারেস্ট পাওয়া দরকার, আমি এটা নিয়ে দৌড়াবো। স্যারকে বলো, স্যার এটা দেখেন তো এটা কি ব্যাপার, এটা তো পিওএফ নাই। তুমি পিওএফ নাই বলছো, আমার হেভি আনন্দ হলো, ও তো চেনা শিখছে, ও চেনা শুরু করছে। সূত্রপাত যদি এখানে হয়, তুমি এক পা যদি ফেলো, সামনে 10 পা ফেলতে সময় লাগবে না। এটার কি হলো, এটা তো খুব র্যাপিড রেট, আমি কিন্তু পিওএফ খুঁজে পাচ্ছি না। তাহলে কি, এটা একটা পালপিটেশনে খুব বেশি, এর কিউএস কমপ্লেক্সন নেরো, তার মানে নর্মাল কন্ডাকশন টিস্যুতে যাচ্ছে, তার মানে তার অ্যাবনর্মালটা উপরে। তাহলে এটা সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার মানে তো এট্রিয়াতে কোনো একটা টেইকার্ডিয়া হচ্ছে। সেটা কি, সেটা আমরা পরে শিখব। এটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার এসভিটি আমরা যেটা বলি। এটা কি, কিউএস কমপ্লেক্স বিরাট বড়, ওয়াইড, তার মানে এটা ভেন্ট্রিকল থেকে উঠছে, এটা নর্মাল পাথওয়ে থেকে যায় নাই। ওয়াইড টেকিকার্ডিয়া আছে, পিওএফ নাই, তার মানে এটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া রিদম, হোয়াট এভার ইট ইজ। এই জিনিসটুকু বুঝতে পারলেই এনাফ, ট্রিটমেন্ট তারপরে আমরা শিখব। সো মাই টেক হোম মেসেজ ইজ, ECG is the heart of cardiology. ECG is fun, educative, and sometimes very mysterious. Systematic approach is the key to success. Books, discussions, lectures, all can help only to a certain level. It's you who will decide how much proficient you become in the interpretation of ECG. Its habit of going through lots and lots of ECG, which is the most helpful practice in unveiling the mysteries of ECG. All of you are young, eager, able, and very intelligent. তোমাদের এই জেনারেশন আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, কাজে তোমাদের জন্য এই জিনিসগুলা শেখা, কদিন পরে তো আমি বসে বসে শুনবো ওরা নতুন নতুন কথাবার্তা বলছে। এটাই সেই দিনে অপেক্ষায় রইলাম। তোমরা ভালো করো, অনেক ভালো করো। আমাদের দেশের ভবিষ্যতের লিডাররা তোমাদের মধ্যে থেকে আসুক। আমাদের ইসিডি স্টাডি গ্রুপের উদ্দেশ্য হলো তোমাদেরকে ইসিডির প্রতি আগ্রহটা বাড়ানো, এই মজার জিনিসটা নিয়ে গল্প করা শেখো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। আসলে ইসিজি বেসিকটাই সবচেয়ে কঠিন অংশ। বেসিকের পরে যে বাকিগুলো আসে সেটা হয়তো অত জটিল হবে না বা অত সময় সাপেক্ষ হবে না। এই বেসিক অংশটা বলতেই সময় বেশি লাগে। এগেইন থ্যাংক ইউ স্যারকে এটা বিশদভাবে বলার জন্য। এই পর্যায়ে আমি অধ্যাপক এম আতাহালি স্যারকে অনুরোধ করব তার লেকচারটা নিতে। স্যারের লেকচারটা হবে জিস্ট অফ অ্যারিথমিয়া। আচ্ছা, আমার ইসিজি এক্সাইটিং, পাশাপাশি রিল্যাক্সিংও বটে। অনেকেই ঘুম পেয়ে গেছে, আমার মনে হয় চাইলে কফি নিতে পারেন। আমি রেডি হই, বাই দিস টাইম কফি নিতে পারেন। কি এইটা? ও আচ্ছা, দাঁড়া, আমারটাকে দিয়ে দিবি। আমারটা কি? আমারটা হলে কি আমার সুবিধা হবে, বুঝছো তো?
না 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 তখন এইটা ভালো হবে। কই আসছে না প্রথমে আসতে আসি না, বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে নাও, পরে কথা হবে। ঠিক আছে এই 2 মিনিট ইয়া করি, 2 মিনিটের সময় একটু কেটে দিই। না, হ্যাঁ নাহলে ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় শুরু করি আমি। আমাদের ওয়াদুদ ভাই যে লেকচারটা দিলেন যেটা বেসিক্স, সেইটার উপর বেস করে কিন্তু আমার এই টক। আমি মোটামুটি 10টা ডিজিজ সম্পর্কে ইসিজি দেখাবো, 10, হয়তো স্লাইড হবে 20-22টা, কিন্তু দ্যাট উইল কাভার দ্য 10 টাইপস অফ ইসিজি, দ্যাট ইজ 10 ধরনের হার্টের ডিজিজ। আমাদের ওয়াদুদ ভাইয়ের কথাগুলোই কিন্তু আমার লেকচারের ভিতর থাকবে, সেটাই আমি জাস্ট সামারি করে রিপিট করব। অলরেডি শুনলেন যে হার্ট হচ্ছে একটা ইলেকট্রিক্যাল অর্গান, এজ ওয়েল এজ এটা হচ্ছে একটা ডিজিটাল অর্গান। হার্ট কিন্তু ডিজিটালি আমাদের সাথে কমিউনিকেট করে। হার্টের এই ডিজিটাল ল্যাঙ্গুয়েজটাই বোঝা হচ্ছে আমাদের কাজ, এবং ইসিজি দিয়ে আমরা সেটাই বোঝার চেষ্টা করি। এখন মানুষের পাশাপাশি খুব শীঘ্রই এই ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কারো কম্পিটিটর না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এ মানে অ্যাকুরেসি আর আই মানে ইগনোরেন্স, মানুষের অ্যাকুরেসি বাড়াবে এবং ইগনোরেন্সটা কমাতে হেল্প করবে। এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্যাট উইল নট রিপ্লেস ইউ, দ্যাট উইল হেল্প ইউ। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ। ভেরি মানে খুব নিয়ার ফিউচারেই খুব ভালো রকমের এটার অ্যাপ্লিকেশন দেখা যাবে হচ্ছে আমাদের ফিল্ডে, স্টার্টিং ফ্রম ইন্টারপ্রিটেশন টু ইন্টারভিউ। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের বেসিক কনসেপ্টের কোনো বিকল্প নাই, সেইটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও হবে না। যেমন এক সময় মনে করা হচ্ছিল যে কম্পিউটার আসলে মানুষ বেকার হয়ে যাবে, কিন্তু কম্পিউটার দিয়ে মানুষের কাজে দক্ষতা বাড়েছে সেই রকম। তো যাই হোক, আমি সেটাই বলছিলাম যে হার্ট হচ্ছে একটা ডিজিটাল অর্গান। হার্ট কিন্তু ডিজিটালি আমাদের সঙ্গে কম্পিউট করে, এবং সেই একই কথা ওয়াদুদ ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে যে PQRST, এটি হচ্ছে কিন্তু হার্টের ল্যাঙ্গুয়েজ। PQRST অলওয়েজ কিন্তু হার্ট এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে, PQRST। এবং এই PQRST দিয়ে কিন্তু আমাদের হার্ট পি, যেটা বললেন যে পি স্ট্যান্ডস ফর দ্য অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। পি থেকে এই একটা হার্টের যে ইম্পালস, সেটা কোথ থেকে শুরু হচ্ছে, কোন ডিরেকশনে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, তারপরে যেতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে, এই সবগুলো কিন্তু এর ভিতরেই থাকে। এই জিনিসটা, এটা দিয়েই আমাদের লাইফ শুরু এবং এটা দিয়েই কিন্তু শেষ। তো সেটা বোঝাটাই হচ্ছে কিন্তু এই ইসিজির কাজ। PQRST, এখানে দেখেন পি, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। একটা ইম্পালস স্টার্ট হওয়ার পর থেকে সেটা ভেন্ট্রিকুলের দিকে যাবে, যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে PR ইন্টারভেল। অর্থাৎ এই সময়টা স্টার্টিং ফ্রম অ্যাট্রিয়াম টু এভি নোড, PR ইন্টারভেল। তারপরে ভেন্ট্রিকুলে গিয়ে যতক্ষণ পৌঁছবে তখন ভেন্ট্রিকুলটা ডিপোলারাইজ হবে, সেটা হচ্ছে QRS কমপ্লেক্স। তারপর হচ্ছে যে ST সেগমেন্টটা হবে, এইভাবে কিন্তু চলছে। এবং এইটা চলতে গিয়ে কিন্তু PQRST হচ্ছে, এবং এইটার জন্যই আমরা এই PQRST দেখেন যে সবসময় আমাদের অ্যাসোসিয়েশন, ডিসোসিয়েশন, PQRSTর অ্যাম্পলিটিউড যেটা আমাদের ওয়াদুদ ভাই বললেন, তারপর হচ্ছে যে ডিউরেশন, ডিরেকশন,
ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং এগুলো এই সমস্ত ম্যাগনিটিউড গুলো থাকে, এগুলো অ্যানালাইসিস করাটাই হচ্ছে কিন্তু এই ইসিজি স্টাডির কাজ। ইসিজি স্টাডি করে কিন্তু আমরা দ্যাট ইজ এই প্রপার্টি গুলো, এইগুলো অ্যানালাইসিস করাটাই হচ্ছে কিন্তু ইসিজির মূল উদ্দেশ্য। এবং এই কয়েকটা জিনিসই কিন্তু লাগে। এই পিকিউআরএসটি সবসময় কিন্তু আমরা এই রিলেশনগুলোই দেখি। এখানে দেখেন যে আসলে মানুষের ইসিজি আবিষ্কার হওয়ার আগেও হার্ট যে বডির একটা ইলেকট্রিক্যাল অর্গান, এবং হার্ট যে শুধু হার্টই না, হার্ট যে গোটা বডি সম্পর্কে ইনফরমেশন দিতে পারে, সেটা কিন্তু অনেক আগেই দেখেন, এই যে নিচের দেখেন, দ্য হার্ট স্পিক্স আউট অফ এভরি লিম্ব, এটা কিন্তু পেপিরাসের সময়কার কথা। অর্থাৎ আমাদের বিচিরও কয়েকশো বছর, কয়েক হাজার বছর সম্ভবত আগে কিন্তু এটা ছিল যে হার্ট শুধু নিজের কথাই বলে না, হার্ট কিন্তু গোটা বডির, মানে তার, মানে হার্ট কিন্তু আমাদের বডির সম্পর্কে কথা বলে, যে আমি এই মানুষটা কেমন আছে, পুরো ইনফরমেশনটাই কিন্তু দিতে চায়। হার্টের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক্যালি আমরা কমিউনিকেট করি যে এই মানুষটা কেমন আছে। তো সেটা হচ্ছে এই 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 কনসেপ্টটা কিন্তু এত আগেও ছিল। এবং দেখেন হার্টের ভিতরে যে কিছু এক্সট্রা বিট হতে পারে, ড্রপ বিট, এই কনসেপ্টটা কিন্তু ইবনে সিনা বের করেছিলেন। যে ইবনে সিনা কিন্তু ফার্স্ট ডিসকভার দ্য ড্রপ বিট, যে হার্ট বিট দিতে দিতে রিদমের মাঝখানে কিছুটা ইরেগুলারিটি হতে পারে, কিছু বিট ড্রপ দিতে পারে, কিছু বিট এক্সট্রা হতে পারে। তো তার মধ্যে যে হার্টের এই ডিজিটাল কনসেপ্টটা এত পুরাতন। এবং শুধু তাই না, আমরা দেখেন যে এই আমরা ইসিজিতে যেটা বুঝি, সেটা কিন্তু এই যে এই নেক থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে এই ইসিজির সাথে কিন্তু এটা কোরিলেট করা যায়। অর্থাৎ ইভেন নেক ভেন থেকেই বোঝা যায় যে এই পিকিউআরএসটি, এখানে কিন্তু পিকিউআরএসটি দেখা যাচ্ছে। আমরা এটা নিয়ে শিখবো না, কিন্তু এখান থেকে কিন্তু কোনটা পি, কোনটা কিউ, কোনটা আর, কোনটা এস, কোনটা টি, কোনটা ট্রাইকাসমিক ভাবের ওপেনিং, কোনটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এগুলো বোঝা যায়। কার্ডিয়াক সাইকেলের সঙ্গে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এই জায়গায় বোঝা যায়। তো মানুষ কিন্তু এতটুকু জানতে পারে। তো এই জিনিসগুলোই কিন্তু আবার ডিজিটালিতে করেছে, সেটি হচ্ছে ইসিজি। এবং ফাইনালি ওই সব সময় কিন্তু পিকিউআরএসটি এবং তার ওই কতগুলো রিলেশন। তো আমাদের অ্যারিথমিয়া বুঝতে গেলে অ্যারিথমিয়ার বেসিক কয়েকটা জিনিস দরকার। সেটা হচ্ছে যে অ্যারিথমিয়াটা কিন্তু প্রথমে আমরা ক্লিনিক্যালি পালস দেখে কিন্তু বুঝতে পারি। এটা অ্যারিথমিয়া বোঝার জন্য কিন্তু ডাক্তার লাগে না। রুগী নিজেই বলে যে আমার হার্টবিট কমে গেছে, রুগী নিজেই বলে যে আমার হার্টবিট বেড়ে গেছে, অর্থাৎ রুগী নিজে বুঝে যে তার একটা অ্যারিথমিয়া হচ্ছে এবং পালস কমে গেছে। সুতরাং এই যে টেকিনেব্রেডি, এটা কিন্তু রুগীই বলে, রুগী বুঝতে পারে। অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট, যে আমরা ক্লিনিক্যালি টেকিনেব্রেডি এটা বুঝতে পারি। আর এই জিনিসটাকে অ্যানালাইসিস করতে গেলে তখন লাগবে হচ্ছে আমাদের ইসিজি। ইসিজিতে আমরা সব সময় এই যে কয়েকটা পয়েন্ট বলা আছে, তার ভিতরে এই কয়েকটা জিনিস কিন্তু আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব। প্রত্যেকটা ইসিজিকে এই কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, যে ওয়েদার ইট ইজ রেগুলার অর ইরেগুলার, ব্রড কমপ্লেক্স আর ওয়াইড কমপ্লেক্স। এই চারটা কোশ্চেনের অ্যান্সার আমরা প্রত্যেকটা ইসিতে বের করার চেষ্টা করবো। তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইসিজির এই পিকিউআরএস এর যে রিলেশন, অ্যাসোসিয়েশন, ডিসোসিয়েশন, ফ্রিকোয়েন্সি, এভরিথিং বোঝা যাবে। তো এটাই হচ্ছে কিন্তু ইসিজি অ্যানালাইসিসের আমাদের বেসিক কনসেপ্ট, যে আমরা এই অ্যাপ্রোচে আগাবো আর কি। আর শুধু 12 লিড ইসিজি না, ইসিজি কে ভিত্তি করে বেশ কতগুলো কিন্তু মানে টেস্ট আছে। সবগুলো কিন্তু আমাদের ক্লিনিক্যালি অ্যাপ্লিকেবল, সবগুলো ইউজফুল। ইসিজি বুঝতে গেলে ওই জিনিসগুলো বুঝতে গেলে ইসিজি বোঝা লাগে। যেমন এই যে হলটার, এই যে হলটার টেস্ট, এটা কিন্তু ইসিজির, মানে ইসিজি কিন্তু এই টেস্টের মূল, মানে বেসিক কনসেপ্ট কিন্তু ইসিজি। তারপর হচ্ছে আইএলআর, এইটা হচ্ছে কিন্তু আইএলআর, এটা এই যে দেখছেন একটা পেন টেপের মতো জিনিস, এটা কিন্তু আমরা হার্টের উপরে সাবকিউটিনিয়াসলি প্লেস করি। এটা কিন্তু একটা লং টার্ম মনিটর, এটা 2 থেকে 3 বছর পর্যন্ত রাখা যায়। এবং মাঝে মধ্যে এটা বাইরে থেকে রিমোটের মাধ্যমে ইন্টারোগেট করা যায়, করে আমরা হার্টের মেসেজগুলো নিতে পারি। আর এইটা হচ্ছে ইপিএস, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি, এটা হচ্ছে একটা খুবই মানে মজার জিনিস। ওই যে কিছুক্ষণ আগে যেটা বললেন, যে আমরা হার্টের সাথে মানুষ কমিউনিকেট করতে পারে, হার্টকে আপনি জিজ্ঞেস করতে পারেন, হার্ট কিন্তু তার অ্যান্সার দেবে। দ্যাট ইজ দ্য ইপিএস স্টাডি। হার্টকে আপনি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দেন, হার্ট কিন্তু তার রিপ্লাই দেবে। একটা রিপ্লাই কিন্তু পাবেনই আপনি। মানে হার্ট ইজ অলওয়েজ, কখন পাবেন না, যদি অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডে হয়, তাহলে কোনো রিপ্লাই পাবেন না। সেটাও কিন্তু একটা রিপ্লাই, ইয়েস, যে আপনি কিন্তু হার্টকে ওই সময়টাতে, যে সময় হার্ট ইজ টোটালি নট রেসপন্ডিং। কিন্তু যদি অন্য সময় দেন, তাহলে আপনি একটা ইম্পালস দিলে হার্ট কিন্তু রিপ্লাই দিবে, 2টা ইম্পালস দিলে আবার রিপ্লাই দিবে, 3টা ইম্পালস দিলে আর একটা রিপ্লাই দিবে। অর্থাৎ হার্টের সঙ্গে মানুষ কিন্তু কমিউনিকেট করা হচ্ছে এটার মাধ্যমে। এবং আমরা ওই যে রিপ্লাইগুলো আসে, সেগুলোই কিন্তু অ্যানালাইসিস করি। ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডির কিন্তু বেসিক কনসেপ্টই হচ্ছে কমিউনিকেট উইথ দ্য হার্ট, সেন্ডিং দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। আমরা একটা স্টিমুলাস দিয়ে
হার্টে সেই মেসেজগুলো রিসিভ করি এবং সেটাই কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করি। আর এখন কিন্তু এই যে এটা একটা স্মার্ট ওয়াচ, এটা কিন্তু একটা টেস্ট হিসেবে রিকগনাইজ এসেছে, টেস্ট। স্মার্ট ওয়াচ কিন্তু একটা টেস্টও বটে। অর্থাৎ স্মার্ট ওয়াচ থাকলে আমাদের যে সমস্ত অ্যারিথমিয়াগুলো টাইম মতো ইসিজি করে ডকুমেন্ট করা যায় না, সেই সমস্ত অ্যারিথমিয়াগুলো ডায়াগনোসিসের জন্য কিন্তু স্মার্ট ওয়াচ একটা ইম্পর্টেন্ট টেস্ট, এবং এটা কিন্তু টেস্ট হিসেবে ইউজ করা হয়। তো সুতরাং এই দিজ আর অল দা মানে টেস্ট, মানে যেটাকে ইসিজি কিন্তু এটার ভিত্তি আর কি এই সমস্ত টেস্টগুলো করার জন্য। তো আমাদের সবসময় হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ এই হচ্ছে একটা নর্মাল ইসিজি, যেটা আমাদের ওয়াদুদ ভাই বললেন যে একটা নর্মাল ইসিজি যে ক্রাইটেরিয়া, আমাদের ওয়াদুদ ভাই যে সমস্ত পয়েন্টগুলো বলছেন যে সেই সমস্ত পয়েন্ট, যে একটা প্রত্যেকটা লিডের যে একটা নিজস্ব একটা মানে তার ভঙ্গি আছে, যেমন লিড 1, লিড 2, লিড 3, এভিআর নিচের দিকে যাবে, V1 এ আর ছোট হবে, এস বড় হবে, আবার গ্র্যাজুয়ালি আরটা বাড়তে থাকবে, ভিসি, এই যে সিকোয়েন্সটা, এটা হচ্ছে একটা নর্মাল ইসিজির, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ নর্মাল ইসিজির যে ক্রাইটেরিয়া, 10 রুলস অফ দ্য ইসিজি আছে, 10 রুলস, যেটা আমাদের ওয়াদুদ ভাই বলছেন, এই রুলসগুলো যদি মনে রাখি তাহলে সেই ইসিটা কিন্তু মনে রাখতে হবে। এই ইসিটি মনে রাখতে হবে আমাদের ডেইলি লাইফে আমরা যতগুলো ইসিজি দেখি তার 75% নর্মাল। এবং আপনি যদি চেম্বারে বসে 100টা রিপোর্ট করেন এবং ব্লাইন্ডলিগুলো সব যদি নর্মাল লিখে দেন, 75 কারেক্ট হবে। কারণ হচ্ছে যে 75 ইসিজি হচ্ছে নর্মাল, 25 সুতরাং নর্মাল ইসিজি আমাদের ডেইলি লাইফে কিন্তু নর্মাল ইসিজি হচ্ছে কিন্তু 75%। সুতরাং নর্মালটা চিনার হচ্ছে খুবই, উইদাউট নর্মাল দেয়ার ইজ নো কোয়েশ্চেন যে আমরা ইসিজি অ্যানালাইজ করবো। সুতরাং নর্মালটা আমাদের মনের ভিতরে রেখে দিতে হবে যে নর্মাল ইসিজি। এবং প্রত্যেকটা ইসিতে আমরা কিন্তু একই জিনিস, যে প্রথমে একটা ইসিজি দিকে তাকায়, এটা নর্মাল না অ্যাবনর্মাল, টেকি না ব্রেডি, রেগুলার না ইরেগুলার, ন্যারো ভার্সাস ওয়াইড, এবং পিকিউআরএসটি, এই জিনিসগুলো দেখতে হবে। পিকিউআরএসটি আপনি প্রত্যেকটাতে পিকিউআরএসটি পাচ্ছেন কিনা, পিকিউআরএসটি অলওয়েজ কিন্তু প্রত্যেকটা লিডে সার্চ করতে হবে পিকিউআরএসটি। চট করে দেখে নিলেন পিকিউআরএসটি, সুতরাং ইট ইজ নর্মাল না অ্যাবনর্মাল বুঝে নিতে পারেন। যেমন আমাদের এই জায়গাতে, এই যে দেখেন, এটা তাকালেই দেখেন চট করে এটা নর্মাল না অ্যাবনর্মাল বলেন তো সবাই, জোরে বলেন। আগে যে সিটা দেখলে নর্মাল না অ্যাবনর্মাল, আবার দেখেন অ্যাবনর্মাল। কি দেখছিলেন? কিছু এক্সট্রা সিস্টেম, এই যে দেখেন কিছু এক্সট্রা সিস্টেম দেখা যাচ্ছে, আমার ডায়াগনোসিস দরকার নেই, কিন্তু বোঝা যাচ্ছিল যে দের ইজ সামথিং অ্যাবনর্মাল, যে এটা হচ্ছে যে অ্যাবনর্মাল, এই যে এক্সট্রা সিস্টোল, এক্সট্রা ডায়াস্টোল না, এক্সট্রা সিস্টোল, দেয়ার ইজ নো মানে এক্সিস্টেন্স অফ দ্য ডায়াস্টোল উইদাউট সিস্টোল। সুতরাং এগুলো হচ্ছে এক্সট্রা সিস্টোল, এরও কিন্তু ডায়াস্টোল আছে, বাট দিস আর দ্য এক্সট্রা সিস্টোল। এই এক্সট্রা সিস্টোলগুলোকে কেউ বলবে যে প্রিমেসুর বিট, কেউ বলবে যে ড্রপ বিট, কেউ বলবে যে বিভিন্ন রকমের নামকরণ আছে, বাট দিস আর এক্সট্রা সিস্টোল। সুতরাং এটা দেখেই বোঝা গেল যে এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ইসিজি, এবং এই অ্যাবনর্মাল ইসিজিতে কি আছে, এক্সট্রা সিস্টোল আছে। তার মানে এই যে দেখেন আমরা আবার সেই একই জিনিস দেখবো, কিন্তু পাশাপাশি পিকিউআরএসটি দেখতে গেলে কিন্তু আপনি থমকে যাবেন যে এই সমস্ত পিকিউআরএসটি এগুলো কিন্তু একটু আলাদা দেখা যাচ্ছে, আর্লিয়ার আসছে। প্রিমেসুর কেন, এই যে দেখেন, এই যে কোনো একটা কার্ডিয়াক সাইকেল যদি ধরেন, তাহলে এই বিটটা পরবর্তী বিট থেকে একটু আর্লিয়ার আসছে, এক্সপেক্টেড টাইমের থেকে একটু আর্লিয়ার আসছে, সুতরাং এগুলো হচ্ছে এক্সট্রা সিস্টোল। সুতরাং এইটা, এই যে দেখেন এই এক্সট্রা সিস্টোলগুলো আমাদের যদি বলেন যে মানে ইরেসপেক্টিভ অফ দ্য ইম্পর্টেন্স হোয়াট ইজ দ্য কমনেস্ট অ্যারিথমিয়া, তাহলে এই ড্রপ বিট, এক্সট্রা সিস্টোল, প্রিমেসুর বিট এখন অনেকেই কিন্তু চেম্বারে গিয়ে বলে যে মিস বিট দেয়। আমাদের পেশেন্টে কিন্তু বলে যে স্যার আমার হার্টে কিন্তু আজকে মিস কল দিছে, মানে ওই যে ড্রপ বিট, হ্যাঁ এটা কিন্তু ফিল করে, এটা মিস কলের মতোই, অর্থাৎ একটা একটা বাড়ি মারে তারপরে থেমে যায়। ওই যে ড্রপ বিট যেটা, পজ যেটা হয়, পেশেন্ট কিন্তু ক্লিয়ারলি এটা ডিফাইন করতে পারে যে স্যার হার্ট কিন্তু থেমে গেছিল, কিছুক্ষণের জন্য থেমে গেছিল, হার্টে একটা পজ দিয়েছিল, ওই পজ শব্দটাই বলে, একদম এক্স্যাক্টলি পজ শব্দটা বলে। তো এটা কিন্তু বোঝা যায় আর কি। তো এইটাই তো আমাদের, এটা হচ্ছে একটা কমনেস্ট অ্যারিথমিয়া। আমি যে ইসিজি গুলো দেখাবো তার ভিতর এটা একটা, দিস ইজ নাম্বার ওয়ান, যে আমি এই এক্সট্রা সিস্টোলটা দেখাবো। দিস ইজ দ্য সাইনাস বিট, পিকিউআরএসটি এই রিলেশনটা থাকবে, এইটা মনে রাখতে হবে। আর এই যে এখানে দেখেন যে পিকিউআরএসটি, এই যে এটা একটা এক্সট্রা বিট, এই দেখেন এই বিটটা আর্লিয়ার আসছে এই বিটের সাথে আগে, সুতরাং এই কারণে এটা হচ্ছে প্রিভিয়াস। এখানে একটা গ্যাপ দিছে, পজ দিছে, সেই জন্য এটার নাম হচ্ছে ড্রপ বিট, এবং এটা হচ্ছে একটা সিস্টোল, সুতরাং এটা হচ্ছে এক্সট্রা সিস্টোল। সুতরাং এই কারণে বিভিন্ন জন বিভিন্ন নামকরণ বলে। তো আমাদের এই জায়গাতে লার্নিং এর বিষয় হচ্ছে যেটা অ্যাট্রিয়াল ভার্সাস ভেন্ট্রিকুলার প্রিম্যাচুর বিটটা কিভাবে বোঝা যায়, সেইটার একটা টেকনিক আছে খুবই সিম্পল। সবচাইতে ভালো হয় যদি এই ডিভাইডারকে ইউজ করে,
ডিভাইডার, এটা থাকলে ভালো হয়। না হলে ডিভাইডারের বদলে সাদা কাগজের হেল্প নিতে পারেন, সাদা কাগজে দাগ দিয়ে এই জিনিসটা করতে পারেন। অথবা কেউ যদি টাইম গুনে, এখানে যদি কেউ ক্যালকুলেট করে যে ছোট্ট একটা ঘর হচ্ছে 40 মিলি সেকেন্ড, কিভাবে 3টা টেকনিকে করা যায়। ইজি হচ্ছে কিন্তু এইটা, ইসিজি যারা ভালোভাবে প্র্যাকটিস করতে চান এইটা পকেটের ভিতরে রেখে দিলে সুবিধা। এই একটা ডিভাইডার, ক্যালিপার ডিভাইডার, এটা দিয়ে করা যায়। তো এপিসি, দ্যাট ইজ অ্যাট্রিয়াল প্রিমেসিউর কমপ্লেক্স, এই যে এই একটা যদি যে এক্সট্রা বিট হবে, সেই এক্সট্রা বিটের আগের টাইমটাকে বলা হচ্ছে কাপলিং ইন্টারভ্যাল, আর পরের টাইমটাকে বলা হচ্ছে কম্পেনসেটরি পজ। কাপলিং ইন্টারভ্যাল, কম্পেনসেটরি পজ, একটা এক্সট্রা বিটের আগে এবং এক্সট্রা বিটের পরে, দ্যাট ইজ কাপলিং প্লাস কম্পেনসেটরি পজ, লেস দেন 2 টাইমস অফ দ্য আর। এই যে কোনো একটা সাইনাস সাইকেলের সাথে যদি 2 গুণের চাইতে কম হয়, এটাকে বলা হচ্ছে লেস দেন কম্পেনসেটরি। লেস দেন কম্পেনসেটরি হয় তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াল, আর যদি ফুল কম্পেনসেটরি হয় এটা হচ্ছে ভেন্ট্রিকুলার। এইটাই হচ্ছে সিম্পল হিসাব। এইটা আমাদের মনে রাখলে কিন্তু আমরা অ্যাট্রিয়াল ভার্সাস মানে ভেন্ট্রিকুলার পজগুলো ডিফারেন্সিয়েট করতে পারবো। পাশাপাশি হচ্ছে যে আহ, অনেক সময় দেখা গেল যে এই বোথ কম মানে কাপলিং এবং কম্পেনসেটরি দুটো হচ্ছে ইকুয়াল, এমনও হতে পারে। কম্পেনসেটরি কাপলিং কম, কম্পেনসেটরি বেশি, দিস ইজ ইউজুয়াল। বাট বোথ দ্য কাপলিং অ্যান্ড দ্য কম্পেনসেটরি যদি ইকুয়াল হয় তাহলে এগুলোকে আমরা বলেছি ইন্টারপোলেটেড পিভিসি, সেটাও কিন্তু হতে পারে। সুতরাং যখন দুটোই সমান হবে ইন্টারপোলেটেড পিভিসি, এটাও হতে পারে। পিভিসিতে এই মোটামুটি আমাদের অ্যাট্রিয়াল ভার্সাস ভেন্ট্রিকুলার পিভিসি, এইটা জানাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে ওয়ান অফ দ্য কমনেস্ট ইসিজি। নেক্সট আর একটা কমন ইসি আমি যেটা বললাম যে আমি 10টা যে ইসি দেখাবো, দিস ইজ নাম্বার 2। সেটা হচ্ছে ফিজিওলজিক্যালি হার্টের ভিতরে কিন্তু দিস ইজ অনলি ওয়ান ইলেকট্রিক্যাল কানেকশন, এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিজ, পার্কিনজি ফাইবার, দিস ইজ দ্য অনলি ইলেকট্রিক্যাল কানেকশন। বাট ডেভেলপমেন্টালি দেয়ার মে বি অ্যান অ্যাডিশনাল ইলেকট্রিক্যাল কানেকশন, যেটাকে আমরা বলি যে এক্সেসরি পাথওয়ে। এক্সেসরি পাথওয়ে, দ্যাট ইজ দ্য অ্যাডিশনাল এক্সেসরি। এই এক্সেসরি পাথওয়ে কারো একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, দ্যাট ইজ মোর দ্যান ওয়ান। এই এক্সেসরি পাথওয়েগুলো হচ্ছে নর্মাল কার্ডিয়াক টিস্যু, দিস আর দ্য কম্পোজড অফ দ্য কন্ডাকশন সিস্টেম, স্পেশালাইজড কন্ডাকশন সিস্টেমের সেল দিয়ে এরা তৈরি, তাদের ক্যারেক্টার আলাদা। আর এক্সেসরি পাথওয়েগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার মাসুল দিয়ে তৈরি, সুতরাং তাদের ক্যারেক্টার আলাদা। সুতরাং স্পিড অফ কন্ডাকশন এই জায়গা এবং এই জায়গায় কিন্তু আলাদা হবে। সুতরাং এসএ নোড থেকে যদি কোনো ইম্পালস আসে, সে 2 রাস্তায় যাবে, এই রাস্তা দিয়ে আগে চলে আসবে, কারণ এইটা হচ্ছে ভেন্ট্রিকুলার মাসুল দিয়ে তৈরি, এখানে কোনো এভিনোডাল ডিলে নাই, সে খুব র্যাপিডলি চলে যেতে পারবে এবং সে আসে ভেন্ট্রিকুলকে আগেই এইটুকু জায়গায় ডিপোলারাইজ করে ফেলবে। এইটা এখানে যে কমপ্লেক্সটা হবে সেটা হচ্ছে একটা হাইব্রিড কমপ্লেক্স, দ্যাট ইজ বোথ ফ্রম দ্য এক্সেসরি পাথওয়ে এবং বোথ ফ্রম দ্য নর্মাল কন্ডাকশন পাথওয়ে, দুটো দিয়েই কিন্তু এই কমপ্লেক্সটা তৈরি। এটা হচ্ছে শুধু নর্মাল কন্ডাকশন, আর এটা হচ্ছে দুটো দিয়েই তৈরি, সুতরাং এটা একটা হাইব্রিড কমপ্লেক্স। সুতরাং প্রি এক্সাইটেশনের যে কিউআরএস কমপ্লেক্স, সেটা হচ্ছে একটা হাইব্রিড কমপ্লেক্স। এটা কম্পোস্ট অফ বোথ দ্য প্রি এক্সাইটেড পার্ট অ্যাজ ওয়েল এজ দ্য নর্মাল কন্ডাকশন পার্ট, দুটো দিয়েই তৈরি। সুতরাং এটা নাম হচ্ছে প্রি এক্সাইটেশন, দ্যাট ইজ নর্মাল কন্ডাকশনের আগেই যে হার্টটা এক্সাইটেড হয়ে গেল, সেই জন্য এই নামটার নাম হচ্ছে প্রি এক্সাইটেশন। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য আমাদের আজকে দেখার ইসিজি। এখানে এইটা হচ্ছে প্রি এক্সাইটেশন, এখানে দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি এই নর্মালের সঙ্গে কম্পেয়ার করছি, অলওয়েজ টু কম্পেয়ার উইথ দ্য নর্মাল। এখানকার V1 দেখেন, এই যে V1, এখানকার V1 দেখেন, এই যে দেখছেন, এটার নাম হচ্ছে ডেল্টা ওয়েভ, দ্যাট ইজ আর্লিয়ার পার্টটা ডেল্টা, দ্যাট ইজ দ্য স্লারিং হয়েছে, এটার নাম হচ্ছে প্রি এক্সাইটেশন। সুতরাং প্রি এক্সাইটেশন, দিস ইজ কল্ড দ্য প্রি এক্সাইটেশন, এবং দিস ইন্ডিকেটস দ্য এক্সেসরি পাথওয়ে অফ দ্য WBW সিনড্রোম। তো এইটা একটা, এবং এইটাতে আমাদের দুইটা জিনিস জানা দরকার আছে। একটা হচ্ছে যে প্রি এক্সাইটেশন এটা কিন্তু ম্যানিফেস্ট হতে পারে, যেখানে ডেল্টা ওয়েভ দেখা যাবে, যেমন এই দেখেন ম্যানিফেস্ট, এই যে ডেল্টা ওয়েভ দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু থাকে যেখানে কোনো ডেল্টা ওয়েভ থাকে না, কনসিল্ড প্রি এক্সাইটেশন আছে কিন্তু ইসিতে তার কোনো এক্সিস্টেন্স নাই, এগুলোকে আমরা কনসিল্ড বলি। সুতরাং এই একটা জিনিস আছে, এক্সাইটেশনটা কিন্তু ম্যানিফেস্ট হতে পারে, কনসিল্ড হতে পারে। আর একটা প্রি এক্সাইটেশন হচ্ছে যে এটা রাইট সাইড নাকি লেফট সাইড অফ দ্য হার্টের। আমরা V1 থেকে এটা ঠিক করতে পারি, V1 এ যদি আর পজিটিভ হয়, দ্যাট ইজ RBB হয়, তাহলে এটা হচ্ছে লেফট সাইডেড। আর যদি V1 এ LBB হয়, দ্যাট ইজ নেগেটিভ হয়, তাহলে এটা হচ্ছে রাইট সাইডেড। তো আমাদের এইটাই, দ্যাট ইজ WBW
কনসিল্ড ভার্সাস ম্যানিফেস্ট, লাইট ভার্সাস লেফট, এই দুটো হচ্ছে আমাদের জানার বিষয়। দেন হচ্ছে এসভিটি, এটা হচ্ছে আর একটা গ্রুপ অফ ইসিজি, ওয়াদুদ ভাই দেখাইছেন। এসভিটি, এসভিটি মানে হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া আমরা এই যে ট্রাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভ, এটা হার্টের যে লেভেলে অ্যাটাচমেন্টটা থাকে, ফাইব্রাস ট্রাইগন, এই যে এই বরাবর আছে ফাইব্রাস ট্রাইগন, এর উপরের অংশটাকে বলা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার। দ্যাট ইজ সুপ্রাভেন্ট্রিকুলার বলতে গেলে above the ventricle, it includes the atrium, এসভিসি, পালমোনারি ভালভ, সবগুলোই কিন্তু এর ভিতরে পড়ে, এবং অ্যারিথমিয়া কিন্তু সব জায়গা থেকেই হতে পারে। সুতরাং সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া মানে কিন্তু এট্রিয়াল অ্যারিথমিয়া না। সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া মানে এট্রিয়াল অ্যারিথমিয়া, এসভিসি অ্যারিথমিয়া, পালমোনারি ভালভ অ্যারিথমিয়া সবগুলো কিন্তু এর ভিতরে পড়ে। সেই জন্য এটাকে গ্রুপলি বলা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার। কিন্তু এই অ্যারিথমিয়াগুলো সবগুলো হচ্ছে নর্মাল কন্ট্রাকশন সিস্টেম দিয়ে ভেন্ট্রিকুলে আসবে এবং কিউআরএসটা নর্মাল হবে, সেই জন্য এটার নাম হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার। এবং এগুলো সবই হচ্ছে ন্যারোকমপ্লেক্স। দিস আর অল দ্য এক্সাম্পলস অফ দ্য সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া। এবং ইউজুয়ালি রেটগুলো এরকমই থাকে যে অ্যাট্রিয়াল টেকিয়াতে 150, পিএসবিডিতে 200, অ্যাট্রিয়াল ফ্লাটারে 300, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে 400, এইরকম অ্যাট্রিয়াল রেট থাকে। সুতরাং এটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া। তো সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া হচ্ছে আমাদের একটা ইসিজি। এই ইসিতে এই যে দেখেন সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া, এই ইসিটা এটা চেনা খুবই সহজ বুদ্ধি। আমরা ওই যে একই কোশ্চেন জিজ্ঞেস করবো যে এটা ন্যারো না wide? জোরে বলুন দেখি। কারণ হচ্ছে 120 মিলি সেকেন্ডের কম। রেগুলার না ইরেগুলার? পিওএফ আছে না নাই? এইটা যদি হয় ন্যারো, রেগুলার, নো পিওএফ, দিস ইজ অনলি ওয়ান ডায়াগনোসিস, দ্যাট ইজ দ্য এসভিটি। দিস ইজ দ্য এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া। এখন এই এসভিটির যে ভাগগুলো আছে, এই যে আমরা যদি এইটুকু না জানলেও চলবে, এইটা না জানলেও চলবে, জানলে ভালো। সেটা হচ্ছে কি যে এই পিওএফ আছে না নাই, পিওএফ এর সাথে ওই কিউআরএস এর রিলেশনটা কি, সেটা থেকে কিন্তু আমরা এভিএনআরটি, এভিআরটি, অ্যাট্রিয়াল টেকি এইসবগুলো ভাগ করতে পারি। সেই ভাগটা প্র্যাকটিক্যালি ডেইলি লাইফের প্র্যাকটিসে দরকার নাই, বাট ইট ইজ পসিবল। সেটাই শুধু বললাম যে আমরা পিওএফ এর সাথে ওই যে বললাম অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন, এটা জেনেই কিন্তু আমরা এটা বের করতে পারি। কিন্তু যদি এইটা হয় যে রেগুলার, ন্যারো, নো পিওএফ, মানে গ্রসলি পিওএফ দেখা যাচ্ছে না, একেবারে চুলচেরা অ্যানালাইসিস করলে আমরা এইভাবে পিওএফ পাবো, কিন্তু গ্রসলি পিওএফ দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে এসবিটি। যেমন হচ্ছে এই যে কিরকম দেখেন এই নিচের ইসিতে, আচ্ছা উপরেটা তো নর্মাল, নর্মাল সঙ্গে কম্পেয়ার করে বলছি যে অলওয়েজ কিন্তু নর্মালটা দেখাচ্ছি যে কম্পেয়ার করার জন্য নর্মালই হচ্ছে স্ট্যান্ডার্ড। নিচেরটাতে আচ্ছা এটা রেগুলার না ইরেগুলার? জোরে বলেন। ন্যারো না ওয়াইড? পি আছে না নাই? আচ্ছা নাইয়ের পক্ষে কয়জন হাত তুলেন? কোনো ফাইন লাগবে না, হাত তুলেন। আচ্ছা আর পি আছে তার পক্ষে? এই যে কেউ কেউ তুলছে। তার মানে বোঝা গেল যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পিওএফ বোঝায়। এই দেখেন এই যে এগুলো হচ্ছে কিন্তু পিওএফ, এই যে দেখছেন না একটা করে খোসা, এটা হচ্ছে পিওএফ। সুতরাং এই পিওএফ চিন্তা হলে যারা যারা পরে হাত তুললো 5 মার্ক বেশি, আর যারা আগে হাত তুলেছে নো ফেল, বাট 5 মার্ক কম। তো তফাৎ হচ্ছে এরকম। এটা তার মানে পিওএফ যে বুঝতেই হবে, জানতেই হবে এমন কোনো কথা নেই, বাট এটা কিন্তু আমাদের এডিশনাল ডায়াগনোস। সুতরাং এটা হচ্ছে কি এইটার আর কোনো ডিডির দরকার নেই। দিস ইজ 100% শিওর যে এটা হচ্ছে এভিএনআরটি। এভিএনআরটি দ্যাট ইজ এসবিটের একটা ক্যারেক্টার, একটা গ্রুপ, সেটা হচ্ছে এভিএনআরটি। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে ওয়ান অফ দ্য না, দিস ইজ দ্য কমনেস্ট সাস্টেন্ড অ্যারিথমিয়া। দিস ইজ দ্য কমনেস্ট, মানে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সাস্টেন্ড অ্যারিথমিয়া। আমরা যদি অ্যাজ এ হোল বলে তাহলে পিভিসি বা ড্রপ বিট, কিন্তু তারপরে যদি কমনেস্ট লং স্ট্যান্ডিং সাস্টেন্ড অ্যারিথমিয়া বলেন তাহলে সেটা হচ্ছে এটা হচ্ছে 1 in 4 অথবা 1 in 5% ভিতরে থাকতে পারে। দিস ইজ সাস এ টাইপ অফ দ্য অ্যারিথমিয়া। এই জায়গাতে হচ্ছে যে আপনার পিওএফ এখানে কি হবে, এখানে পিওএফ গুলো রিপ্লেসড হবে। এই যে বিশেষ করে বোঝা যাবে যে V1 এ, দ্যাট ইজ এটা রেগুলার না ইরেগুলার? ইরেগুলার। ন্যারো না ওয়াইড? ন্যারো। আর পি আছে না নাই? হ্যাঁ, এখানে পি কেউ বলতে পারেন যে আছে, কেউ বলতে পারেন যে নাই। অর্থাৎ এট্রিয়াম যে কাজ করছে, এট্রিয়াল যে অ্যাক্টিভিটি সেটা বোঝা যাচ্ছে। এগুলাকে বলা হচ্ছে ফিব্রিলেটরি ওয়েভ।
এইটা গেলে এটা ডায়াগনোসিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা ডিডি কি? এটা কোনো ডিডি না বললেও পাস, এটার কোনো ডিডি নাই। এটা অলমোস্ট শিওর যে দিস ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। দেয়ার ইজ নো, এটা কিন্তু ডিডির দরকার নেই। আপনারা ক্লিনিক্যালি একাডেমিক পারপাসে পরীক্ষার সময় বলতে পারেন যে এটা ম্যাট মাল্টিফোকাল অ্যাট্রিয়াল টেইকাইটিসে ডিডি হতে পারে, আদারওয়াইজ নো ডিডি। দিস ইজ দ্য অনলি ডায়াগনোসিস। এইটা এই জন্য শিখতে হবে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইরেগুলারলি রেগুলার, ন্যারো, নো পি, পিওএফ রিপ্লেস বাই দ্য ফিব্রিলেটর, সুতরাং একটাই ডায়াগনোসিস। সুতরাং এইটা হচ্ছে আমাদের আজকের একটা যে শেখাবো তার একটা। এখন কিছু স্পেশাল সিচুয়েশন আছে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সামটাইমস মে বি ওয়ান অফ দ্য কজ অফ দ্য সাডেন ডেথ। এইটা আমাদের স্পেসিফিক্যালি জানতে হবে যে এইটা আমাদের মিস করা যাবে না। আমরা লাইফে যদি দু একটা ইসিজি মিস করি এবং তার জন্য যদি আমার হাতে একজন রুগী মারা যায়, সেটা হচ্ছে এই ক্যাটাগরির রুগী। সেটা হচ্ছে কোনো পেশেন্টের যদি ডাব্লিউবিডাব্লিউ সিনড্রোম হয় এবং তার যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় এবং তাকে যদি আমি এভিনোডাল ব্লকিং ড্রাগ দেই, তাহলে দ্যাট উইল কিল দ্য পেশেন্ট। এই ডায়াগনোসিসটা করতে হবে যে আমাদের এই রকম, অর্থাৎ কোনো ইয়াং পেশেন্ট, স্ট্রাকচারালি নর্মাল হার্ট, ভেরি ফাস্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি পাওয়া যায়, তাহলে আমাদের মাথায় ক্লু থাকতে হবে যে এই পেশেন্টের অ্যাট্রিয়াল মানে ডাব্লিউবিডাব্লিউ আছে কিনা আগে দেখি। আমাকে শিওর হতে হবে। যে যদি শিওর না হতে পারি, তাহলেও কিন্তু একটা রাস্তা যে তাকে আমি না বুঝে অ্যাটলিস্ট ড্রাগ দিলাম না, কার্ডিওভার্সন করলাম। আর যদি শিওর হতে পারি তো কোনো কথাই নেই। সুতরাং এই পেশেন্টকে মিস করা যাবে না। যে তো এইটা বোঝার উপায় কি? একটা হচ্ছে ইয়াং পেশেন্ট, স্ট্রাকচারালি নর্মাল হার্ট, ভেরি ফাস্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ইরেগুলার, এবং এই কিউআরএস গুলো হচ্ছে মানে ইরেগুলারিটি বোথ ইন, দেখেন এই সবগুলো কিন্তু কোনোটা মোটা, এই যে কোনোটা মোটা, কোনোটা একটু চিকন, কারো হাইট একটু বেশি, কারো, দ্যাট ইজ ইরেগুলারিটি ইন অল অ্যাসপেক্টস যদি হয়, তাহলে আমাদের একটা ক্লু থাকবে, ইয়েস দিস মাই বি এ কেস অফ দ্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অন দি বেসিস অফ দ্য ডাব্লিউবিডাব্লিউ সিনড্রোম। সুতরাং এটা হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরির অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা মিস করা যাবে না। এটা মিস করলে এই যে এই সমস্ত ড্রাগগুলো আছে, যে এটা ইউজুয়ালি সবগুলো ড্রাগ দেওয়া যায় না, এভিনোডাল ব্লকিং ড্রাগ দেওয়া যায় না। আইদার বোথ এক্সেসরি পাথওয়ে এবং এভিনোড ব্লক করে এরকম ড্রাগ দিতে হবে, যে অ্যামিউডারন কিন্তু দেওয়া যায়। আমাদের যদি অত কিছু দরকার নেই, হয় কার্ডিওভার্সন করেন, নাহলে অ্যামিউডারন দেন। এই ধরনের রুগী হয় অ্যামিউডারন দিবেন, এটা খুব একটা মানে হার্মফুল হবে না, অথবা কার্ডিওভার্সন করেন। তো এই দুটোই, আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। এটা বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা অ্যাভয়েড করা ভালো। তো এইটাই হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে এডি কার্ড দিলে এভিনোডাল ব্লক হয়ে আরও তার এফ বেড়ে যাবে, এফ ইকুয়াল টু ভিএফ হয়ে যাবে এবং পেশেন্টটা মারা যেতে পারে। সুতরাং এই হচ্ছে একটা স্পেশাল টাইপের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, দ্যাট ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অন দি ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডাব্লিউবিডাব্লিউ সিনড্রোম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আর একটা ক্যাটাগরি। আমি আজকে যেটা দেখাবো তার 4 নম্বর, দ্যাট ইজ হচ্ছে ভেন্টিকুলার টাইকার্ডিয়া। আমাদের ওয়াদুদ ভাই দেখেছেন এই সিজিটা ভেন্টিকুলার টাইকার্ডিয়া, দ্যাট ইজ এটা হচ্ছে ওয়াইড কমপ্লেক্স টাইকার্ডিয়া। এই ওয়াইড কমপ্লেক্স টাইকার্ডিয়া যদি এরকম হয়, এটা কি রেগুলার না ইরেগুলার? ওয়াইড না ন্যারো? ওয়াইড। সুতরাং পিওএফ আছে না নাই? নাই। হ্যাঁ, এখানে পিওএফ নাই, কিন্তু পিওএফ আছে। যদি থাকে তাহলে এটা 100% শিওর যে ইউ আর ডায়াগনোসিং দ্য ভিটি, কারণ এখানে ডিসোসিয়েটেড পিওএফ পাওয়া যাবে। এটা খুঁজলে পাবে, যেমন এই জায়গাতে একটা দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মানে কনভিন্সিং না। আরেকজন তর্ক করতে পারে যে তুই এটা কি দেখাচ্ছিস, হতে পারে। তো সেই রকম, কিন্তু ইউজুয়ালি পিওএফ অনেক সময় ডিসোসিয়েটেড পিওএফ থাকতে পারে 30%। কিন্তু এটা হচ্ছে ভিটি। এই ভিটি গুলো হচ্ছে কি, এগুলো কিন্তু ওই যে হার্টের ভিতরে, এই যে দেখেন যখনই কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হয়, হার্টের ভিতরে এই যে লালগুলো দেখছেন, এটা হচ্ছে ফাস্ট পাথওয়ে। আর যেগুলা সাদা দেখছেন, এগুলো হচ্ছে স্লো। অর্থাৎ হার্টের ভিতরে বহুত স্লো এবং ফাস্ট পাথওয়ে হয়ে যেতে পারে স্কার হওয়ার ফলে, এবং সে দ্যাট ইজ দ্য সাবস্ট্রেট ফর দ্য ভেন্টিকুলার টাইকার্ডিয়া। এইভাবে ভেন্টিকুলার টাইকার্ডিয়া হতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা ভেন্টিকুলার টাইকার্ডিয়া। এইটা হচ্ছে আর একটা ভেন্টিকুলার টাইকার্ডিয়া। দেখেন এই যে নর্মালের সাথে কম্পেয়ার করেন, এই যে নর্মালের সাথে কম্পেয়ার করলে এটা হচ্ছে ভেন্টিকুলার টাইকার্ডিয়া। এইটা দেখেন, এইটা রেগুলার না ইরেগুলার, ন্যারো না ওয়াইড? সুতরাং ওয়াইড, পিওএফ দেখা যাচ্ছে না নাই? সুতরাং এটা ডিডি হবে কি? এটা হচ্ছে ডিডি হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা আনলাইকলি, যেহেতু এটা ওয়াইড। তাহলে এটা কি পলিমরফিক ভিটি, অর্থাৎ ভেন্টিকুলার টাইকার্ডিয়া, কিন্তু এটা পলিমরফিক। এটা হতে পারে ওয়ান অফ দ্য এক্সাম্পল যে পলিমরফিক ভিটি। সুতরাং ইরেগুলার ওয়াইড কমপ্লেক্স পলিমরফিক ভিটি। এইটা এটাও ঠিক তাই, ওয়াইডলি দ্যাট ইজ পলিমরফিক ভিটি। কিন্তু এই পলিমরফিক ভিটিটা কিরকম দেখেন, এই যে এরকম ভাবে ঢেউ খেলার মতো হয়েছে। এই যে এটাকে বলি আমরা হচ্ছে টুইস্টিং। যদি এরকম টুইস্টিং হয়, তাহলে এটাকে কি বলি? টর্সার ডিসপয়েন্টেজ। ইউজুয়ালি এগুলো হয় কি শর্ট
খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয়, এবং তার আগে অথবা পরে হচ্ছে যে নর্মাল সাইনাস রিদম দেখা যায়, এবং ইউজুয়ালি লং কিউটি থাকে অনেক সময়, থাকুক বা না থাকুক। যদি এইরকম দেখা যায় তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য পলিমরফিক ভিটি লং কিউটি সিনড্রোম। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য এক্সাম্পল যেটা শিশুতে প্রায় দেখা যায়, এবং ওই পলিমরফিক ভিটিগুলো ইউজুয়ালি সেলুলোপ্যাথির জন্য হয়। দিস ইজ ওয়ান অফ দ্য ইসিজি। এই ইসিটা কি এখানে বলেন যে এটা কি মানে ইজ দেয়ার এনিথিং অ্যাবনর্মালিটি এনিওয়ান? ওই যে আগে যেটা বললাম যে কোন একটা ইসি দেখে যদি মনে হয়, এটা সবই আছে, কিন্তু দেখেন পিকিউআরএসটি ঠিক আছে, পিকিউআরএসটি ঠিক আছে, ন্যারো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমরা সবসময় পিকিউআরএসটি, পি দেখবো, কিউআরএস দেখবো, এসটি দেখেন, পি দেখলেন, কিউআরএস দেখলাম, এসটি, এই যে এসটি, এর এসটিটা কিন্তু নর্মাল ইসিজিতে যেরকম দেখছিলাম সেরকম না। সুতরাং এইটা হচ্ছে একটা, এই যে দেখেন এসটি, এই দেখেন ভি1 এর এসটি, এই যে এসটি। সুতরাং এই এসটিটা আলাদা। এই এসটিটা চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, করছেন? এই এসটিটা মনে পড়ে দেখেন তো চোখ বন্ধ করে, এবার তাকান। এই এসটিটার কথা মনে রাখবে, অর্থাৎ চোখ বন্ধ করে এসটিটা মনে রাখতে হবে। দিস ইজ দ্য ভেরি ক্যারেক্টারিস্টিক। এটা মিস করা হচ্ছে পাপ। আগে যেরকম দেখলাম যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ এটা, এটা লাইভে হয়তো দুই তিনটা দেখবেন, কিন্তু এই দুই তিনটা যদি কেউ মিস করে তাহলে তার এটা পাপ হবে, কারণ হচ্ছে আপনার জন্য এই রোগীটা মারা যেতে পারে। সুতরাং এটা মিস করা যাবে না। সুতরাং এটা হচ্ছে ব্রুগাডা সিনড্রোম, ব্রুগাডা ডিসিজ। ইসিজি চোখ বন্ধ করে এই চেহারাটা বলে রাখেন, এই চেহারাটাই, এই চেহারায় দেখলে বলুন যে এর কোনো ডিডি নেই, এই চেহারা দেখতে হবে। চেহারা কিন্তু মানে এই যে কনফিগারেশন যেটা দেখছেন না, এই যে এসটি উঠে গেছে, এই যে উঠে গেছে, এই যে নিচের দিক নেমে গেছে, এই চেহারাটা মনে রাখেন, এই শেপটা, এই শেপই হবে, সেটা হচ্ছে ব্রুগাটা সিনড্রোম। এটা নর্মাল আর নিচের দিকে যদি কম্পেয়ার করেন তাহলে এটা হচ্ছে ক্যাওটিক। এটা একটু মোটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ভেন্ট্রিকল থেকে আসছে। সুতরাং দেয়ার ইজ নো অর্গানাইজড কমপ্লেক্সেস। যদি এরকম ডিসঅর্গানাইজড কমপ্লেক্সেস হয় তাহলে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটারও ডিডি হবে। এটা আপনি পরীক্ষার জন্য ডিডি করতে পারেন যে ভিএফ, এ, পলিমরফিক ভিটি, আর্টিফ্যাক্ট, অনেক কিছু হতে পারে, বা দিস আর দ্য ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটাও মিস করা যাবে না। দুই হচ্ছে এই যে এটা কিন্তু আমরা প্রায় এত বড় না, কিন্তু এটা পেতে পারি। এটা হচ্ছে পস। এই যে দেখেন সামনের দিকে টেকি আর পিছনের দিকে পজ, এরকম পজ এইটুকুন হতে পারে, এইটুকু হতে পারে। যদি এরকম পজ হয় তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যে পেশেন্টের সাইনাস নোড ডিজিজ আছে। এইটা হচ্ছে একটা ইসিজি। আর একটা আমাদের ওয়াদুদ ভাই দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে এভি ব্লক। এই যে যতটা এ ততটা কিউআরএস নাই, দেখেন এই হচ্ছে পি, এই হচ্ছে পি, যতটা পি 1:1 না, মোর পি দেন দ্য কিউআরএস। সুতরাং এবি ব্লক যতটা পি তার সাথে কিউআরএস কম, সুতরাং এটা হচ্ছে এবি ব্লক। এই এবি ব্লকগুলো হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ভেরি কমন ইসিজি লাইফে, যেটাও মিস করা যাবে না। এখানেও দেখেন যে এবি ব্লক, এই যে যতটা পি, দেখেন এই যে পি 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 পি, তিনটা পি একটা কিউআরএস। সুতরাং এভি ব্লক, এ এবং ভি এর মাঝখানে ব্লক, দ্যাট ইজ ব্লক অ্যাট দ্য লেভেল অফ দ্য এভি নোড। সুতরাং এটা হচ্ছে এভি ব্লক। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইসিজি। দেন এই একটা ইসিজি যেখানে আপনি একই সাথে দুটোই দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে, এসটি এলিভেশন, এই জায়গাতে নিচের দিকে নেমে এসে এসটি ডিপ্রেশন, অর্থাৎ অ্যাকুট করোনারি সিনড্রোম। এখানে কিন্তু এসটি এলিভেশন, এসটি ডিপ্রেশন দুটোই হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে কমন মনে হয় আমাদের প্র্যাকটিসিং লাইফে যতগুলো ডেঞ্জারাস ইসি দেখি তার ভিতরে এইটা হচ্ছে সবচেয়ে কমন, যে অ্যাকুট করোনারি সিনড্রোম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা মিস করা যাবে না। দেন আর একটা ইসিজি মিস করা যাবে না, সেটা হচ্ছে ইসিজিতে স্পাইক। এই যে এরকম স্পাইক, এরকম যদি স্পাইক দেখা যায় তাহলে দ্যাট ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ দ্য পেস মেকার, এটাকে পেস্ট রিদম অথবা স্পাইক ইসিজি বলে। সুতরাং এটাও মিস করা যাবে না। তো এই হচ্ছে আমাদের অ্যাবনর্মাল ইসিজি, কিন্তু এই অ্যাবনর্মাল ইসিজি গুলো সবসময় হচ্ছে এই নর্মাল ইসিজির সাথে কম্পেয়ার করতে হবে। নর্মাল ইসিজি, এই কি হলো, এই না না না, কানেকশন লুজ হয়ে গেছে। এলইডি স্ক্রিনের কানেকশন কানেকশন করছে না। আচ্ছা। এই মানে এই স্পাইকটা আমাদের মনে রাখতে হবে, স্পাইক গুলো যে সবসময় এরকম লম্বা থাকবে তা না। মানে দিস ইজ এগেইন ওয়ান অফ দ্য কমন ইসিজি, আমরা ডেলি প্র্যাকটিসিং লাইফে এটা
আমরা পাবো। তো এই স্পাইক গুলো মনে রাখতে হবে। ফাইনালি এটা হচ্ছে আমাদের এই সব সময় স্ট্যান্ডার্ডের সাথে মনে রাখতে হবে। তো এখন আমি একটা ছবি দেখাবো। এই ছবিতে দুইটা ক্যারেক্টার আছে এবং এটা আমি মোটামুটি হয়তো 5 সেকেন্ড দেখাবো, দেখি কে কে চিনতে পারে। আচ্ছা, কে কে আছে বলেন? হ্যাঁ, আর আরেকজন? আচ্ছা, তাহলে আর একজন নন মেসি। আচ্ছা, না এই যে দেখছেন, মানে ওয়াদুদ ভাই, এরা মাত্র 5 সেকেন্ডও কিন্তু দেখেন, 1 সেকেন্ডে কিন্তু মেসি ধরে ফেলছে। কিভাবে সম্ভব? আপনি মেসির এত বড়ই ফ্যান, তো এইটা বলছিলাম যে এই যে নর্মাল ইসিজির এইরকম ফ্যান হতে হবে। নর্মাল ইসিজি যদি এরকম ফ্যান হতে পারেন তবে এইটা চেনা যাবে, আদারওয়াইজ চেনা যাবে না। এই মানে মেসির পাশে যে আছে সে কিন্তু মেসির মতোই, কিন্তু ও যে মেসি না আপনারা কিন্তু ধরে ফেলছেন যে অ্যাটলিস্ট মেসি না। তো এইটাই বলছি যে আমাদের ওয়াদুদ ভাই কথাগুলো বলছে যে আসলে এইরকম প্র্যাকটিস হতে হবে, অর্থাৎ ওই ছবিটা মনের ভিতরে হতে হবে। এবার হচ্ছে যে মাত্র ইয়া, এবার আমি না, আমি দেখানোর সাথে সাথে সবাই জোরে জোরে বলবেন, মানে 5 সেকেন্ড করে সময়, দেখি কেউ পারেন কিনা। কি ছিল? আবার কি ছিল? জোরে বলেন। গুড, এসবিটি। এবার আরেকটা কি ছিল? বাহ, আবার জোরে বলেন। এই যে এটা বোঝা গেছে, হ্যাঁ। এবার আরেকটা দেখাবো, জোরে বলেন। আবার বলেন দেখি। এবার একটু সময় দিলাম। হ্যাঁ, তারপরে কখনো কখনো একটু সময় বেশি লাগতে পারে, 2বার দেখা লাগতে পারে, এটা ছিল তাই ভিটি। ভিটির ক্ষেত্রে তাই হয়। এবার আরেকটা দেখাবো, আবার দেখেন। মানে ওয়াই কমপ্লেক্স ইরেগুলার কমপ্লেক্স, মানে এটা পলিমরফিক ভিটি হতে পারে। তো মানে মোটামুটি বোঝা গেল। তো শেষে যে 4টা দেখালাম, এই 4টা হচ্ছে কিন্তু আবার 10টার ভিতরে 4টা, যেটা হচ্ছে আপনার মোটামুটি বলতে পারেন যে 80% ইসিজি। আপনার লাইফে যতগুলো দেখবেন তার ভিতরে 10টা, অলমোস্ট 95%, এই 4টা 80% অফ ইউর ডেইলি লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল লেকচার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি ছোট্ট একটা লেকচার নেব ইলেকট্রোফিজিওলজি স্টাডির উপরে। আপনারা এতক্ষণ যেটা দেখে আসছেন সেটা হচ্ছে যে ইসিজি, আমরা যেটা রেগুলার দেখি, এবং বিভিন্ন অ্যারিথমিয়া। এই জিনিসগুলো জানার উপায় একটাই, এটা আসলে কি সেটা হচ্ছে ইলেকট্রোফিজিওলজি স্টাডি। সো what is electrophysiology study? বা cardiac electrophysiology. So cardiac electrophysiology is a branch of cardiology that deals exclusively with the detection and treatment of heart rhythm disorder. আমরা এতক্ষণ যা দেখে আসলাম নর্মাল না অ্যাবনর্মাল, সেটা ডিটেকশনের পদ্ধতি একটাই, সেটা হচ্ছে কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি। And this is invasive test and first started in Amsterdam, Holland, 1967 by Dirk Durer and Hein Wellens. And the first successful radiofrequency ablation of accessory pathway, that is WPW, was done in Germany in 1987, and it has gained immense popularity over the last 4 decades. So Bangladesh, the journey started back in 2004. The first diagnostic EP was done in NICVD back in 2004 with the help of Professor Dr. Rafiq Ahmed, the picture of whom you have seen earlier. The first ICT implantation was done in 4th February 2006, and first CRT implantation took place on 5th January 2008. তা আপনারা এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশে, পেসমেকার, আইসিডি, সিআরটি বা ইপি, এগুলো কিন্তু শুরু হয়েছে অনেক আগে। অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি বাংলাদেশে যত পপুলারিটি পেয়েছে এটা হয়তো সেভাবে, কিন্তু আমাদের এই জার্নিটা শুরু হয়েছে অনেক আগে। তো আমাদের ইপিএস এই পরীক্ষাটা করার প্রয়োজনটা কি? বিভিন্ন অসুখে এই ইপিএস করে আমরা ডায়াগনোসিস, কনফার্মেশন
এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা দিতে পারি। সো ফার্স্ট ইজ সাইনাস নোড ডিসফাংশন। আপনারা দেখেছেন কিছু ইসিজি স্যার দেখিয়েছে যে আহ, একটা টাইকার্ডিয়া হওয়ার পর হঠাৎ করে পজ হচ্ছে। এই ধরনের রোগীগুলো সাইনাস নোড ডিসফাংশনের রোগী, যাদের সাইনাস নোড অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করে না, তাদের সিনকোপ বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাদের ক্ষেত্রে this is class 1 indication to assess the relationship between clinical symptom and sinus node dysfunction in symptomatic patient with documented sinus bradycardia. যাদের এভি ব্লক আছে তাদের ক্ষেত্রে সবার জন্য যে এই পরীক্ষা লাগে তা না। কাদের ক্ষেত্রে লাগে? যারা সেকেন্ড ডিগ্রি মোবিস টাইপ 2 অর 2:1 এভি ব্লক থাকে তাদের ক্ষেত্রে। আর যাদের ক্ষেত্রে কমপ্লিট হার্ট ব্লক থাকে তাদের ক্ষেত্রে আর আমাদের ইপিএস পরীক্ষার প্রয়োজন হয় না, সরাসরি আমরা পেসমেকারে যেতে পারি। যাদের ক্ষেত্রে ডায়াগনোসিসটা ইন্টারমিডিয়েট থাকে, কনফিউজিং থাকে, তাদের ক্ষেত্রেই আমরা এটা করে থাকি। আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যারা সিমটম বলে যে সিনকোপ বা অজ্ঞান হয়ে যাচ্ছে বা প্রি সিনকোপের মতো, যাদের ইসিজিতে কোনো রকম এভি ব্লক আমরা পাই না, কিন্তু ইসিজি করলে দেখা যাচ্ছে আরবিবিবি বা এলবিবিবি মরফোলজি অথবা আরবিবি এলবিবির মাঝামাঝি। তাদের অন্য কোনো পরীক্ষাতে খারাপ কিছু পাওয়া যায় না, কিন্তু তাদের লক্ষণ থাকে সিনকোপ বা অজ্ঞান হয়ে যাওয়া। এই রোগীদের ক্ষেত্রে পেসমেকার লাগবে কিনা সেটা নিশ্চিত করার জন্য আসলে ইলেকট্রোফিজিওলজি স্টাডি প্রয়োজন হয়। আপনারা সবাই দেখলেন এসভিটি। এসভিটিকে আমরা একটু ইলেকট্রোফিজিওলজির ভাষায় বলি যে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এসভিটি বা ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়াতে আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় ওষুধ, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো সবাই ব্যবহার করে থাকে। রোগীও এটা দীর্ঘদিন বছরের পর বছর খেয়ে থাকে, কারণ ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া রোগী সাধারণত মৃত্যুবরণ করে না তাদের, এবং এটা হয়ও এপিসোডিক, কারো হয়তো বছরে 1-2 বার হয়। অনেকেই এটাকে গুরুত্ব খুব একটা দেন না। তো কাদের ক্ষেত্রে এই ইলেকট্রোফিজিওলজি স্টাডি প্রয়োজন? যাদের ফ্রিকোয়েন্ট হয় অথবা যারা ওষুধ সহ্য করতে পারেন না। অনেকেই দেখবেন আপনারা বিটা ব্লকার দেন, তাদের হয়তো অ্যাজমা অ্যাটাক বেড়ে যায়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেন, পা ফুলে যাচ্ছে অথবা কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। সবাই যে ওষুধ টলারেট করতে পারে তা না। তো যারা এরকম ওষুধ টলারেট করতে পারে না বা ওষুধে যাদের ফ্রিকোয়েন্সি কমে না, তাদের ক্ষেত্রে ইলেকট্রোফিজিওলজি স্টাডিটা মাস্ট। আরেকটা হচ্ছে পেশেন্ট নিজে যদি চায় যে তার ফার্দার অ্যাটাক না হোক বা একটা এপিসোডের পর সে যদি চায় যে ইলেকট্রোফিজিওলজি স্টাডি করে সেটাকে পার্মানেন্টলি কিওর করতে, সেক্ষেত্রে আমরা ইলেকট্রোফিজিওলজি স্টাডি করতে পারি। আর ডাব্লিউপিডাব্লিউ সিন্ড্রোমের ক্ষেত্রে পেশেন্টস উইথ ভেন্ট্রিকুলার প্রি এক্সাইটেশন হু হ্যাভ সার্ভাইভড কার্ডিয়াক অ্যারেস্ট, এই জিনিসটা মনে রাখা অবশ্যই প্রয়োজন। স্যার যেটা দেখালেন একটা ইরেগুলার হোয়াইট কমপ্লেক্স টাইকার্ডিয়া, যেটা ডাব্লিউপিডাব্লিউ-এফ, এই পেশেন্টের জন্য পেশেন্ট চাক বা না চাক, পেশেন্টকে ইলেকট্রোফিজিওলজি স্টাডির কথা বলাটা ম্যান্ডেটরি, কারণ তার চান্স অফ সাডেন কার্ডিয়াক ডেথ ইজ ভেরি হাই। তারপরে যাদের ডাব্লিউপিডাব্লিউ হয়েছে আছে এবং যারা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বেঁচে আসছেন, তাদের ক্ষেত্রে অ্যাবলেশন মাস্ট। আরেকটা হচ্ছে কিছু কিছু প্রফেশন আছে, যেমন পাইলট, বাস ড্রাইভার, বা যাদের প্রফেশনের সাথে তারা ছাড়া আরো অনেকের জীবন জড়িত, তারা যদি ডাব্লিউপিডাব্লিউ নিয়ে আসে এবং তারা যদি অ্যাসিমটোমেটিক বা কোনো রকম ট্যাকিকার্ডিয়া বা কোনো অ্যারিথমিয়া নিয়ে নাও আসে, তাদের ক্ষেত্রেও আসলে এই অ্যারিথমিয়া হওয়ার ঝুঁকিটা রাখা সম্ভব না। এ কারণে তাদেরকে ইলেকট্রোফিজিওলজি স্টাডির কথা বলা উচিত। আমরা প্রায় ইসিজিতে আপনারা দেখেছেন যে এক্সট্রা সিস্টল বা প্রিমেচিওর বিট, এগুলো থাকলে কখন আমরা ইলেকট্রোফিজিওলজি প্রয়োজন হয়? যদি পেশেন্ট হাইলি সিমটোমেটিক হয়, যাদের খুব ঘন ঘন হয়, প্রিম্যাচিউর বিটটা হয়, ঘন ঘন ড্রপ বিটের কথা বলে, অথবা পেশেন্টের আগে থেকে হার্ট অ্যাটাকের কারণে হার্টের পাম্পিং ফাংশন কম, তাদের ক্ষেত্রে এরকম প্রিম্যাচিউর বিট সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা ভিটিভিএফ তৈরি করতে পারে। তাদের ক্ষেত্রে ইপির ভূমিকা অনেক। আরেকটা হচ্ছে ভিটি ইন স্ট্রাকচারে নর্মাল হার্ট। আপনারা অনেক সময় দেখবেন যে আহ, এটা অবশ্য কার্ডিওলজিতে বেশি দেখা যায়, ভিটি নিয়ে আসছে কিন্তু পেশেন্টের কোনো হার্ট অ্যাটাক নাই, হার্টের ভালভের কোনো সমস্যা নাই, হার্টের মাসল দুর্বল না, সবই ঠিক আছে, কিন্তু পেশেন্ট আসছে ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া নিয়ে। সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমাদের
কিছু কিছু এটাকে আমরা বলি স্ট্রাকচারালি নর্মাল হার্ট। এই স্ট্রাকচারালি নর্মাল হার্টে যদি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, সেক্ষেত্রে ক্লাস 1 ইন্ডিকেশন কেবলমাত্র কয়েকটা জায়গায়, যদি পেশেন্টের আউটফ্লোটা হয় অ্যাওর্টার শুরু থেকে অথবা পালমোনারি আর্টারি শুরু থেকে যদি তৈরি হয় রিদমটা, অথবা পেশেন্টের লম্বা সময় ধরে ওষুধ দেওয়া যাচ্ছে না বা দিলে তার ওষুধের সাইড এফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইলেকট্রোফিজিওলজি স্টাডি করতে পারি। আর ভিটিন স্ট্রাকচারে অ্যাবনর্মাল হার্ট অর যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা ভালভুলার হার্ট ডিজিজ আছে বা অন্য কোনো কারণে হার্টটা দুর্বল, তাদের ক্ষেত্রে যদি ভিটি কখনো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিটি অ্যাবলেশন প্রয়োজন হয়। একটা কমন কন্ডিশন থাকে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যেটা হয়তো আমরা অনেকেই অ্যাটলিস্ট মেডিসিনে তো পাওয়া যায়, অন্য সাবজেক্টেও কম বেশি সবাই দেখে থাকতে পারে, যেখানে হার্ট মাসল মোটা হয়ে যায়। এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আমরা তখনই ইপিএস বলবো যদি এই পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে সাডেন কার্ডিয়াক ডেথ থাকে, তার অন্য কোনো ডকুমেন্টেশন নেই বাট সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে, সেই পেশেন্টের ইপি অনেক সময় প্রয়োজন হয়। অথবা তার যদি ডকুমেন্টেড কোনো ট্যাকিকার্ডিয়া থাকে, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফ্লাটার অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এদের ক্ষেত্রে ইপি স্টাডি অবশ্যই প্রয়োজন, এবং ক্ষেত্র বিশেষে ইপি স্টাডি করে তার আইসিডি বা ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার লাগবে কিনা সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য ইপিএস দরকার হয়। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এটা আপনারা দেখি এবং গাইনিতে সবচেয়ে বেশি দেখা যায়। পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি অনেকেই দেখে থাকেন। এটা এই ক্ষেত্রে খুব কম কিছু কিছু রোগীর ক্ষেত্রে ইপিএস দরকার হয়, যাদের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় হঠাৎ মৃত্যু ঝুঁকি আছে কিনা। ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আসলে মাঝে মধ্যে ইপিএস এর প্রয়োজন হয়, নট অল কেসেস। সো টেক হোম মেসেজ হচ্ছে ইপিএস হেল্পস ইন ডায়াগনোসিস অ্যান্ড ইফেক্টিভ কারেকশন অফ অ্যারিথমিয়াস। আমরা যে অ্যারিথমিয়াগুলো ইসিজিতে দেখি তার এক্সাক্ট মেকানিজম বোঝা এবং তাকে ট্রিট করার জন্য ইপিএস এর প্রয়োজন আছে। সাকসেসফুল অ্যাবলেশন অফ অ্যারিথমিয়াস সেভস পেশেন্টস ফ্রম long term medication consumption and its potential side effects, and it helps us taking decision regarding appropriate device for the patients. So আমাদের এই তিনটা কারণে ইপিএস এর প্রয়োজন হয়। Thank you for the kind attention. Now our lecture part of this program is ends here. আপনাদেরকে প্রোগ্রামের শুরুতে আমরা দেখিয়েছিলাম খুব ছোট্ট একটা কুইজ আমরা নেব, 10টা ইসিজি থাকবে। ইট উইল টেক 10 মিনিটস। প্রত্যেকটা ইসিজির জন্য আমরা 30 সেকেন্ড করে স্ক্রিনে থাকবে। আপনারা আপনাদের মোবাইল থেকে এই অ্যাপটাতে জয়েন করবেন, 30 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি সেকেন্ড কোশ্চেনে চলে যাবে, এবং 10টা ইসিজি শেষ হয়ে গেলে আমরা তারপরে সর্বোচ্চ সংখ্যক সঠিক যে কম সময়ের মধ্যে দেবে, এটা দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে আপনাকে টাইমলি দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট আনসার দিতে হবে। আপনারা কি সবাই রেজিস্ট্রেশন করতে পেরেছেন? আমরা আমরা 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা রেজিস্ট্রেশনটা করেন। যদি করতে কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিরা আছেন, ওনারা আপনাদেরকে হেল্প করবেন। যেহেতু আপনাদের এখানে একটা মেডিকেল কলেজ হসপিটাল, এখানে ওপিডি পেশেন্ট, ইনডোর পেশেন্ট, অনেক পেশেন্ট আছে যাদের চিকিৎসা সেবা হয়তো এই প্রোগ্রামের জন্য ব্যাহত হচ্ছে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই প্রোগ্রামটা শেষ করে আপনাদেরকে আপনাদের হাসপাতাল কার্যক্রমে ফিরে যেতে।